মানে আমি নিজে কি করতেছি আমি নিজে জানতাম না। বুঝতে পারিনি। কিন্তু যখন আমি বুঝতে পারি তখন হচ্ছে আমি আমার হাসব্যান্ডের কাছে শেয়ার করি। মাথার ভিতরে তখন এতটুকু ছিল যে আমি যদি আমার ফ্যামিলির কাছে শেয়ার করি তো আমার ফ্যামিলি আমাকে খুব খারাপভাবে নিবে। বা আমি অন্য কারো কাছে শেয়ার না করে আমি হাসব্যান্ডের ওর কাছে যদি বলি তো ও হয়তোবা আমাকে মারবে বা কিছু করবে। করার পরে আমাকে ও ফালায় দিবে না। এই কনফিডেন্ট আপনার ছিল। হ্যাঁ, আমার তারপর? এতটুকু বিশ্বাস ছিল ও আমাকে কখনো ফালায় দিবে না। তো আমার হাসব্যান্ড যখন আসছে এক কথা ওর পায়ে পায়ে ধরি। পরে আমার বলতেছে, "কি লাগবে?" তো যখন পায়ে ধরি আমি যাইয়া তখন ও বলতেছে, "কি লাগবে?" তখন আমি অনেক কান্নাকাটি করি। পরে বলতেছে, "পাগলের মতো কান্না করতেছো কেন? তুমি কান্না করতেছো কেন?" এরকম ভাবে বলতেছে। "কি হইছে? কেউ তোমারে কিছু বলছে?" আমি বলছি যে, "না আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো।" পরে বলতেছে, "কেন? তোমার এখানে কি সমস্যা?" খুব খারাপ একটা কাজ করছি। "কি খারাপ কাজ করছো? তুমি কি খারাপ কাজ করতে পারো? এতটুকু আমার বিশ্বাস আছে যে তুমি কোন খারাপ কাজ করতে পারো না। তুমি কোন খারাপ কাজ করতে পারো না। তুমি কি করছো?" তখন ও শোয়া থেকে উঠে বসে। বসে আমার হাত জড়ায় ধরে। "কি করছো?" পরে আমি কান্না করি। কান্না করার পরে মানে ও বুঝতে পারে যে হয়তোবা কিছু একটা হইছে। তখন ও আমার জড়ায় ধরে। জড়ায় ধরে বলে, "কি করছো তুমি আমার কাছে বলো।" পরে আমি ওর কাছে বলি যে, "এরকম, এরকম হইছে যে এই ছেলেটা প্রায় ৭-৮ মাস ধরে ওর ফ্যামিলি আমার সাথে কথা বলে বা এক পর্যায়ে ছেলেটা আমার সাথে কথা বলতে, বলতে এরকম ছেলেটা আমার সাথে জোর-জবরদস্তিভাবে থাকতো বা এখন এই জিনিসগুলো খুব বিরক্তকর বা একটা অন্যরকম ভাবে নিয়ে যাইতেছে। ছেলেটা আমার ছবি তুলতেছে ও। বা ভিডিও হঠাৎ করে ভিডিও করতেছে।" ফু! ১ম এ আপনার নামটা একটু বলেন প্লিজ। জি, আমার নাম মলিনা। মলিনা। বর্তমান বয়স কত হতে পারে? ২৬ প্লাস ২৬ জন্ম জেলা কোথায় আপনার? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে আপনি 2nd টাইম আসছেন এই গল্পটা হ্যাঁ, বলার জন্যে। তো আপনি সজ্ঞানে জেনে শুনে বুঝেই তারপরেও আজকের এই গল্পটা এখানে বলতে আসছেন। জি। শুরু করেন আপনি আপনার ২৬ বছরের গল্প আমি শুনতে চাই। আমরা ৭ ভাই-বোন। জি। আমি সবার ছোট। বাবা কি করতেন? কাঁঠাল যে অনেক পাইকারি দরে নিয়ে এসে বিক্রি করা হয়, ওইরকম ভাবে ব্যবসা করত। ব্যবসা আপনার বলতে বাবা? হ্যাঁ, নানান দেশে থেকে এনে তো মোটামুটি সচ্ছল পরিবার। ছোটকালে দেখছি যে আমাদের গ্রামের ভেতর মোটামুটি আমাদের ফ্যামিলিটা খুব ভালোভাবে চলে। জি। একটা বোন বাড়ির পাশে বিয়ে হয়। ওর প্রথমত সম্পর্ক করে বিয়ে হয় করে। হুম, পরবর্তীতে অনেক ঝামেলা হয়। পরে ওর মানে ফ্যামিলিগতভাবে উঠায় দেওয়া হয়। হুম। উঠায় দেওয়ার পর থেকে আমাদের ফ্যামিলিতে আমার বাবা আমাদের কাছে থাকে না। আমি সম্ভবত আমার যে বড় বোন তার ৯ বছরের ছোট। হুম। তো যখন দেখি যে বাবা নাই বা ঘরের ভেতর খাবার ছিল না, আস্তে, আস্তে খাবার শেষ হয়ে গেছে। তখন ভাইরাও চলে গেছে। চলে যাওয়ার পর আমি আর আমার মা থাকি। ওকে। তো আমার মা আমার বাবাকে খোঁজাখুঁজি করে। করার পরে ক্ষেত্রে দেখতে পাই যে আমার বাবা আরেকজনের সাথে থাকে। পরবর্তীতে হচ্ছে কিছুদিন পরে আসে। আসার পরে ওই জায়গা জমি বিক্রি করে। বিক্রি করে টাকা-পয়সা নিয়ে চলে যায়। আপনার বয়স কত তখন? সম্ভবত ৮ বা ৯ হবে। কোন ক্লাসে? 1 এ। আমার যে বাড়ির পাশে যে বোনটা বিয়ে দিছে, ওর হাসব্যান্ড তখন সম্ভবত মানুষের ক্ষেতে কাজ করত। পরে রাত্রে গোপনে চাল দিয়ে যাইত আমাদের ঘরে। জি। যেটা দিয়ে মা রান্না করত। মা আর আমি খাইতাম। তার ওদের মানে মধ্যে একেবারেই আশ্রয়হীন বলা চলে একেবারে। বললাম না আমার বোনটা বিয়ে হওয়ার আগ পর্যন্ত খুব ভালো ছিল। হুম। 1 থেকে 2 তে উঠি যখন, তখন মোটামুটি একটু বুঝি। মানে আমার পোশাক-আশাক ওইরকমভাবে পরে যাইতে পারতাম না। তো ওইখানে যখন ওই বড়, বড় স্যাররা আসতো স্কুল করতে, তখন আমাকে বের করে দেওয়া হইতো। ওহো! বের করে মানে দেওয়া হইতো। স্কুল ইন্সপেকশন এ আসলে আপনাকে বের করে দেওয়া হতো? হ্যাঁ। কেন? ওই সময় তো সবাই পোশাক পরে যায়। আমি তো পোশাক পরে যাইতে পারতাম না। পরবর্তীতে হচ্ছে মোটামুটি ভাবে চলে। তো আমার বাবা যখন আসে আবার, তখন আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওই যার সাথে বিয়ে উনি থাকে আমার বাবা, তাকে মা বলতে বলে। তো আমি ওইটা মাইনে নিতে পারতাম না। আমি উনাকে প্রচন্ড মারতাম। আমার মা ওই সময়টাতে অনেক ভালো বা সুন্দর। কিন্তু উনি যার সাথে আছে উনি বয়সটা অনেক বেশি বা উনাকে আমার বাবা খুব যত্ন করে। গোসল করার পানিটা পর্যন্ত আমার বাবা সবকিছু করে দিত। আমি বাবাকে বলতাম যে আমারে উনি মারে। মিথ্যে কথা বলতাম। যে উনি আমাকে মারে আমি এখানে থাকবো না। পরবর্তীতে আমাকে বাড়িতে নিয়ে দিয়ে আসা হয়। মায়ের কাছে? হ্যাঁ, মানে তখন মোটামুটি সবাই জানে যে আমার বাবা আরেকটা বিয়ে করছে। বা আমি বুঝতে পারি যে আমার বাবা এখানে থাকে না। আমার বাড়ির পাশে যে বোনটার বিয়ে দেওয়া হয়, তো আমার বড় ভাই সম্ভবত ওনার বোনকে আমার যে দুলাভাই, দুলাভাইয়ের বোনকে বিয়ে করার কথা ছিল। হুম। তো ওই জায়গায় আমার বোন সম্পর্ক করে বিয়ে করে। এজন্য ও রাগ করে চলে যায়। ও আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এক পর্যায়ে ওই বড় ভাই বিয়ে করে। উনি সেপারেট হয়ে যায় ঢাকাতে। এর ভিতরে ধরেন এই যে 8 পর্যন্ত যে পড়াশোনা, এই পড়াশোনার ভিতরে আমার কখনো জামা ছিল না। আমি আমার বোনরা যে পড়াশোনা করতো ওই জামাগুলা কাইটা, কাইটা নিজে ঘরের ভিতরে সেলাই করে তারপর পরে যাইতাম। তো ওগুলো তো পুরান। ওগুলা দিয়েও যখন বড়, বড় স্যার আসতো তখন আমার ভিতরে ঢুকতে দিত না। ওহো! আমি যে খাতা কলম দিয়ে লিখবো ওইটাও ছিল না।
এক পর্যায়ে আমি এইটাই আমি পরীক্ষা দেওয়ার পর আমি বড় ভাই আমাকে নিয়ে আসে। হুম। আমার ভাই যে রুমে থাকে তার অপোজিট পাশে একটা ছেলে থাকে। ওকে। ওনার ফ্যামিলি বা ওনার ভাই বোনের যে ছেলে ওরা আমার সাথে সবসময় মানে খেলা করতো বা আমার বয়সী ছিল। আমি যদি একটু বের হইতাম ওরা খুব কেয়ার করতো। আচ্ছা। আর ওর মা হচ্ছে মানে আমার ফ্যামিলির কাছে বা আমার ভাই ভাবির কাছে প্রস্তাব দেয় এক কথায় যে আমাদের মেয়েটাকে ভালো লাগছে আমি বিয়ে করব। আপনার বা ভাই আমার তখন কোথায় থাকতো? তখন রামপুরা বাড্ডাতে থাকতো। আচ্ছা, ওই ফ্যামিলিতে আপনি আসছেন বেড়াইতে মূলত। আপনার মানে ভাইয়ের ঘরে রুমের খাবার ছিল না বা ছিল না ওই ঝামেলাটাতে যেহেতু ভাবি কিভাবে নেয়। তো ভাই ওইরকম ভাবে না বলে বলছে যে ওর পরীক্ষা শেষ হয়েছে ওকে নিয়ে আসো। ও এখানে একটু এসে বেড়ায় যায়। কিছুদিন থেকে যাক। আসলে তো মূলত খাবারের অভাবে আসছিলেন। হ্যাঁ, তখন আপনি ক্লাস 8 এ পড়েন মাত্র। হ্যাঁ। তো আমার ভাবি আর ভাই বাবার সাথে কথা বলে বাবা ডাইরেক্ট মানা করে দেয়। কেন? এটা হচ্ছে ছেলে এজন্য। পছন্দ করতো না আপনার বাবা? না। ওকে। পরবর্তীতে উনিও হয়তোবা উনার ভুল বুঝতে পারছিল। তখন ওই মহিলাকে ছেড়ে দিয়ে আমার মার কাছে চলে আসছিল। বাবা নিয়ে যাবে বাড়িতে। তো যখন বলে আমার ভাবি আবার আমার ওই মাকে বলে যে, "ওরে তো নিয়ে যাবে। ওরে এখানে রাখবে না আর আপনারা এই ধরনের কিছু করিয়েন না। করলে ওরে এখানে থাকতে দিবে না।" তো আমি ভাবি ভাত বসাইছি ওইটা মার গালতে যাই আমার হাতের ভিতরে ভাতের মারগুলো সব পড়ে যায়। হুম। পড়ে যাওয়ার পর ঐদিন আবার ছিল। তো ও ওর বোনের বাড়ি থেকে বরফ নিয়ে আসছে। ওর মা আমাকে পানি দিয়ে ই করতেছে। আমার ভাবি আর আমার ভাই কি করতেছে? তার চাইতে বেশিটা ওরা করতেছে। মানে ওদের খুব কষ্ট লাগতেছে। ওরা কি খুব পাশাপাশি থাকতো হ্যাঁ, আপনার ভাবিদের? মানে এ ফ্ল্যাট আর এ ফ্ল্যাট সেম। পাশাপাশি হ্যাঁ, একদম। ওকে, ফাইন। সো কিন্তু ওরা বেশিটা কনসেনট্রেশন হ্যাঁ, দিয়েছে যে আচ্ছা, ওকে, খুব ফাইন। যত্ন নিত তখন। হুম। দেখা গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার আগে আমাকে ডিম সিদ্ধ করে দিয়ে পাঠাইতো। ওই জিনিসগুলো আমার বাবা পছন্দ করত না। ওরে বাবা! মানে বাবা পছন্দ করতো না এই পরিবারটাকে। হ্যাঁ, কারণ ছেলে সালে। হ্যাঁ। এগুলো থাকে এলাকার লোকজনের মধ্যে কিন্তু এরকম যে না অমুক এলাকার মেয়ের সাথে বিয়ে দিব না, অমুক এলাকার ছেলের সাথে বিয়ে দিব না। তখন আমার বাবা সম্ভবত ০.৫ ঘন্টা সময় দিছিল। ওই ০.৫ ঘন্টার ভিতরে আমাকে নিয়ে যায় আমার গ্রামের বাড়িতে। হুম। তো আমি ওইখান থেকে যখন চলে আসি, আসার পরে আমার ভাবি থেকে নাম্বার নিয়ে আমাদের বাড়িতে ফোন দেয়। রমজানের আগে আমার যখন বাড়িতে নিয়ে যাওয়া হয়। যেদিন বাড়িতে নিয়ে যাওয়া হয় তার পরের দিন যে আমার হাতের কি অবস্থা এটা আচ্ছা, জানার জন্য। আচ্ছা, আচ্ছা, ওকে। পরবর্তীতে হচ্ছে ওই আমি ১৭ রোজার ভিতরে জানতে পারি যে আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হইছে। তখনই উনার ৪৫ এর উপরে প্লাস ছিল। তখন আমার ১৩। উনার ৪৫ এর উপরে বয়স আর হ্যাঁ, আপনার তখন ১৩ বছর বয়স? হ্যাঁ। তখন উনি মালয়েশিয়াতে থাকে। অনেক, অনেক টাকা পয়সা মানে অনেক কিছু উনার। তো আমার মা যেহেতু উনার ভাইয়ের ছেলে, উনি তো অনেক যে ওইখানে বিয়ে দিবেই। আর আমার ফ্যামিলিতে আমার ভাই আসলে কেউই চাইতো না ওই ফ্যামিলিতে এত বয়স আপ ডাউন এ বিয়ে হোক। তখন কিন্তু আমার সাথে কন্টিনিউ কথা বলে। আচ্ছা। প্রায় ৮-৯ দিন চলে ও কি জানতো যে আপনার মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে? এগুলো জানতো? না, না জানতো না। আচ্ছা, তারপর? তারপরে আমি যখন জানতে পারার পরে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দেই। ওকে। বন্ধ করার পরে প্রায় ১-১৫০ উপরে ফোন লিস্টে উঠে থাকে। সারাদিনের ভিতরে আমি ফোন রিসিভ করি না। কে দিত ফোন? হ্যাঁ, করতো। ওকে। পরবর্তীতে আমার ভাবি ওরে শিখায় দেয়। ফুপু করে ডাক দিবে যে, "ভালো আছো?" তুই করে কথা বলবা। কথা বলার পরে বলবা, "মলিক ওর কাছে একটু দাও।" পরে ও সেম ঐরকম ভাবেই বলে। বলার পরে আমার মা নিয়ে আমার কাছে ফোনটা দেয়। তারপর আমি ওর সাথে কথা বলি। বলার পরে আমি বলি যে, "আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে।" তখন ও আমাকে বুঝানোর চেষ্টা করলো যে, "তুমি কি জানো কার সাথে তোমার বিয়ে ঠিক হইছে বা কি হইছে?" আমি বলছি, "হ্যাঁ, আমার মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক হইছে।" আর যেহেতু আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে যাওয়ার পরে, মামার বাসায় যাওয়ার পরে দেখতাম যে অনেক টাকা পয়সার মালিক। তো ওইখানে গেলে আমি হয়তোবা ভালো থাকবো। ২৭ এ রোজার ভিতরে আপনার অনেক মার্কেট করে দেওয়া হইলো। হুম। চাঁদ রাতের দিন আমাকে এসে নিয়ে যাবে। ও আসছে বাংলাদেশে এসে আমাকে নিয়ে যাবে। আমার ভাই আমাকে ফোন দিয়ে বলল কি যে, "আমরা ওইখানে আসতেছি, তুই ওইখানে সকালবেলা বের হয়ে চলে আসবি। হুম। ঢাকাতে চলে যাবো, এখানে আমার বিয়ে হবে না।" এতটুকু জানতাম। এতটুকুই? হ্যাঁ। হ্যাঁ। পরে ওইখান থেকে আমাকে সিএনজি করে নিয়ে যাওয়া হয়। ওই সেম বাসায় কিন্তু নিয়ে যাওয়া ওঠা হইছে। তখন আমার ফ্যামিলির কেউই জানে না যে আমার ওইখানে নিয়ে যাওয়া হইছে। তো আমার যে বয়স তখন ১৪ তে পড়ছে। তো ১৪ তে পড়ছে তখন তো কোর্ট ম্যারেজ করা যাবে না ১৮ র নিচে। তখন উনারা একটা কাগজ করে হুজুর দিয়ে আমাকে সরে পড়ায় দেয়। ওই সময় উল্লেখ করা থাকে একটা ইসলামের ভেতরে যে আমাকে ৯ ভরি স্বর্ণ দিবে। ৳৫,০০,০০০ র উপরে এরকমভাবে কাবিনে লিখতে হবে। তো ওইটাও শত মেনে আমাকে ওই সময় বিয়ে করে। বাবা ডাইরেক্ট আমার ভাইয়ের নামে আর আমার নামে হাসব্যান্ড নামে ফ্যামিলি নামে মামলা করে। আপনার বিয়ের পরে? হ্যাঁ, ৭ দিন পর্যন্ত এর সাথে ছিলাম। ওর পরিবারে ছিলেন? হ্যাঁ, যখন আমার ফ্যামিলি দেশের অনেকে জানাজানি হইল, ১৫ দিন না কতদিন পরে যেন আমার ফ্যামিলি আমার ভাই আসে, সেজ বোনের জামাই আসে আর আমার বাবা এসে আমাকে নিয়ে যায়। এইখানে সবার কাছে বলা হয় যে আমাকে উঠায় দিবে। নিয়ে যাওয়ার পরে ওইখানে ওই মামাতো ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে। যাতে আমার ডিভোর্স তালাক দেওয়ার চেষ্টা করে। হুম। এক কথা আমাকে আটকায় রাখে।
জন্মের পরে আমি যতটুকু বোঝার পরে যতটুকু কষ্ট সহ্য করছি ওদের ফ্যামিলিতে আমি ওইরকম কষ্টটা পাইনি। হুম। আমি যেহেতু বিয়ে হয়ে গেছে তো এটা তো বিয়ে একটা মেয়ে বোঝে বা ওর প্রতি তখন একটা অন্যরকম, ও আমার নিয়ে ঘুরতে গেছে বা ওর সাথে সময়টা অন্যরকম। হুম। পরে আমি ওর সাথে ও যায় যে আমাকে ফোন দেয় সিএনজি করে, আমি আবার ওর সাথে ১ মাস পর চলে আসি। মানে আপনার হাজবেন্ডের কাছে আপনি চলে আসেন হ্যাঁ, মাস পরে। ওই যে আমাকে নিয়ে আসে। প্রায় ৬ থেকে ৭ মাস যায়। যাওয়ার পর আমার মা একদিন ঢাকাতে আসে। আপনার পরে হাজবেন্ড কি করতো ওই সময়টাতে? তখন ও সুইটারে জব করে। সোয়েটার নিজে তো গার্মেন্টস। সুইটার, হ্যাঁ, হ্যাঁ। ওকে। ২০১১ তে যখন আমার বিয়ে হয় তখনই ২৭,০০০ টাকার উপরে ছিল। পরবর্তীতে আমার বাবা বা আমার ফ্যামিলি আস্তে, আস্তে করে মাইনা নিতে থাকে। ৬ বছরের মাথায় আমার একটা ছেলে হয়। পুলিশে ধরেনি আপনাদেরকে ৫-৬ বছরের না, মধ্যে? ধরেও নাই। না, কিন্তু মামলাও তোলা হয়নি। না মামলা তোলা হয়নি। ওকে। যখন আমার বাবুটা হবে তার আগে যে আমার বাবা ওইগুলো সব ক্লোজ করে দিয়ে আসে। তখন মামলা ক্লোজ হ্যাঁ, করে দেয়। পরে বাবু হওয়ার প্রায় ১ থেকে ১.৫ বছরের মাথায় ও আবার যেহেতু জব পায়, ভালো একটা জব পায়, তখন ও আমাকে ওইখানে নিয়ে আসে। জি। যার পর ওই বাড়িওয়ালাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়। ওইখানেই দেখা গেছে ওই যে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় হুম। আমাকে। তো উনারা আমার রুম ভাড়ার টাকা নিত না। হাত খরচে কিছু টাকা দিত এক্সট্রা ভাবে। জি। আর আমার যে ওই যে আগে একটা বোন জামার কথা বললাম না, যখন আমাদের ঘরে কোনো খাবার ছিল না, যে সে দুলাভাইটা আমাদেরকে আমাদের সাপোর্ট করতো। হ্যাঁ। হ্যাঁ, সাপোর্ট করতো অনেক। ওই সময়টাতে উনি একজন ভালো বাবুর্চি। প্রত্যেকটা বাবুর্চির জন্যই প্রায় ৩ থেকে ৪ কেজি গরুর গোশত আর রোস্ট ফ্রাই ১০-২০ টা করে এরকম ভাবে নিয়ে আসা হয়। তাই নাকি? হ্যাঁ, দুলাভাই তখন খাবারগুলো নিয়ে আসতো না, ওগুলো ফ্রিজ আপ করে যে উনার ৬ টা বোন উনাদের বাড়িতেও আমার বাড়িতেও সমান, সমান করে দিত। হুম। মাসে একবার ফোন দিত, আমার হাসব্যান্ড যেয়ে নিয়ে আসতো। আমাদের শুধু চাল কিনতে হইতো। এছাড়া কোনো খরচ ছিল না। তো ও যে প্রায় আপনার ৫০ এর উপরেও সেলারি পাইতো, আবার ৫০ এর নিচেও সেলারি পাইতো। ওই টাকাটা আমাদের পুরাই জমা থাকতো। আচ্ছা। তখন প্রায় ৪০-৪৫,০০০ টাকা করে স্বর্ণের ভরি। আপনাকে অনেক ভালোবাসতো। হ্যাঁ। যেহেতু সব বোনদের বিয়েতে কম বেশ অ্যামাউন্ট দেওয়া হইছে বা সবাইকে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হইছে। তো আমাকে তো ওইভাবে দেওয়া হয়নি। তো উনারা একটা টাকা দেয়। আর আমার এই হাসব্যান্ডের যে টাকাগুলা ছিল, ওই টাকাগুলা দিয়ে আমার নামে জমি কিনে দেওয়া হয় আপনার নামে? নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে জমি কিনে দেয়? হ্যাঁ, ওই সময় দেখা গেছে একটা আন্টি পছন্দ হইছে বা একটা জামা পছন্দ হইছে। সপ্তাহের ভিতরে প্রায় ৮-১০ টা করে জামা করতাম। যে টেইলর ছিল উনি সবসময় আমার জামাই বানায় দিত। যেহেতু এত বেশি হয়ে যেত ওগুলা নিয়ে আমার বোনরা পড়তো। হুম। একবারের বেশি ২-৩ দিন পরে যে নোংরা হইতো না তখন এটা ভালো লাগতো না। এরকম একটা হয়ে গেছিল। হুম। পরবর্তীতে হচ্ছে যে আমি বলতাম এইরকম একটা ডায়মন্ডের নাকফুল আসছে। আমি এটা কিনবো। হঠাৎ করে দেখছি মোবাইলে এটা আমি কিনবো। বা আমি ওনার সাথে দুষ্টামি করতাম উনি ওইরকম ভাবে না। এই সারাদিন কাজ করে আসতো ক্লান্ত ঘুমায় থাকতো। তারপর দুষ্টামির ভিতরে আমার এটা কিনে দিতে হইব। ওইখানে টাকা আছে নিয়ে আসো। আমার এটা ভাল লাগছে। এই ৩ পিসটা এনে দেন। ওটা টাকা আছে নিয়ে আসো। উনার কথা ছিল টাকা আছে তুমি নিয়ে আসো। তুমি তোমার মতো খরচ করো। যে আছে না যে তোমার তো এমনিতে কত জুয়েলারি আছে। প্রায় ৮-১০ ভরি কিন্তু এর ভিতরে আমার কিনে দিছে। আমি বাড়িতে আমার ফ্যামিলিকে টাকা দিয়ে পাঠাইতাম। তো ও ওইটাও খেয়াল করতো না যে আমি আমার ফ্যামিলিকে টাকা দিয়ে পাঠাইতেছি। আমি টাকা দিয়ে আসলে ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি বা টাকা কি কোনদিন জিজ্ঞেসও করেনি? না, না কখনো জিজ্ঞাসা করে নাই। আমি অপচয় করতেছি সেটাও দেখতো না। আমার বাসায় কাজের লোক ছিল। আমার কাজ ছিল শুধু তরকারি রান্না করা। আমার পার্লারের খরচ দিত প্রতি মাসে, মানে ওর একটা বাজেট ছিল এরকম। যেমন ধরেন হাতে পেডিকিউর, ম্যানিকিউর করায় না? ওইটার জন্য বা ফেসিয়াল করার জন্য। একটা ফেসিয়াল করাইতে গেলে তখন ৳৭০০ ছিল। ওর কাছে আমি এসে ৳১৫০০ র কথা বলতাম। ৩-৪ মাস পরে একবার করে আসতাম আর এমনিতে যে ম্যাসাজ করতাম ৳১-১৫০ দিয়ে। কিন্তু ওর কাছে আমি এসে বলতাম যে মাসে ৩-৪ বার গেছি আমি পার্লারে। ও এটা কখনো করতো না। যে আসলে ওই গেছে কিনা। একটা সময় দেখা গেল আমার বোনদের যে ছেলে ওরেও আমি বাহিরে পাঠাই। করোনার পর দিয়ে মানে এখনো ভালো করে করোনা ভালো হয় নাই। তখন একটা লোক আসে রুম ভাড়া নিবে। সবসময় হাসব্যান্ড ওয়াইফ আসে রুম ভাড়া নেওয়ার জন্য। যেহেতু ফ্যামিলি বাসা আর সব হুম। ফ্যামিলি থাকে। তো ওই সময় উনি একা আসে, উনাকে কয়েকবার আমি মানা করে দিই যে এখানে ব্যাচেলর বাসা ভাড়া দেওয়া হয় না। আপনি যেহেতু ম্যানেজার ছিলেন আপনার কাছে এসে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, আবার নেক্সট টাইম ২ দিন পরে আসলো। তো উনাকে বলা হলো যে আপনাকে তো বলে দেওয়া হয়েছে যে এখানে ব্যাচেলর বাসা না, এটা ফ্যামিলি বাসা। আমাকে একটা বাসা দেন, আমি কিছুদিন পর আমার ওয়াইফকে নিয়ে আসবো। হুম। তারপর আমি উনাকে মানা করে দিই। তো উনি সম্ভবত ওইখানে যে গার্মেন্টস, সুইটারের পাশাপাশি গার্মেন্টস খুলছে ওইখানের ইনচার্জ। তো উনি উনার সাথে কন্টাক্ট করে। আমার হাসব্যান্ডের সাথে। এই ছেলে? হ্যাঁ। এই লোকটার কেন আপনাদেরই বাসা লাগবে? অন্য কোনো বাসায় কেন না যাচ্ছে? সেটা জানি না। সেটা আপনি তখন পর্যন্ত জানেন না। ওকে অনেস্ট ওপিনিয়ন। ফাইন। তারপর? ওই আপনার হাসব্যান্ডের সাথে কথা বলে? হ্যাঁ, আমার হাসব্যান্ডের সাথে কথা বলে। শেষ পর্যন্ত আপনার হাসব্যান্ডকে কথা বলে কি মানে বাসা ম্যানেজ করতে পারছে? আমি ১০-১৫ দিন এখানে থাকার পরে আমার ওয়াইফকে নিয়ে আসবো। আচ্ছা। বাড়িওয়ালা ওখানে থাকতো না? না, না। উনার ওইখানে ওই এলাকার ভিতরে প্রায় ৭-৮ টা বাড়ি আছে। ও ওই বাড়িওয়ালাদের? হ্যাঁ। সো উনারা অন্য জায়গায় উনি থাকতো। উনি একজন পুলিশের কর্মকর্তা। সো আল্টিমেটলি আপনার কাছে এসে শুধু ভাড়াগুলো কালেক্ট হ্যাঁ। করতো। ওই ছেলেটার প্রায় ১০ থেকে ১৫ দিন চলে যায়। এরকম করতে, করতে ১ মাস চলে যায়। তো দেখা গেছে কি নিচে যে ভাড়াটিয়াদের সাথে ও কন্টিনিউ রান্না করতে যায়।
যেখানে মহিলা মানুষ রান্না করতে যায়, ওইখানে পুরুষ মানুষ রান্না করতে যায়, এটা একটা বিরক্তকর ব্যাপার। বা ওয়াশরুম গুলো যে পরিষ্কার করতে হয় সেটাও তো ও করে না। ফ্যামিলিরা তো সবাই এটা সবাই করে। তো একজন তারেকজন এটা পছন্দ করবে না। মানে এটা কি কম্বাইন্ড ওয়াশরুম ছিল? হ্যাঁ, এটা হচ্ছে আমি থাকতাম ফ্ল্যাটের ভেতরে, ওরা থাকতো বাহিরে যে সিঙ্গেল রুম গুলো আছে না, লম্বা করে ভাড়া দেওয়া হয়। 4টা 5টা সিঙ্গেল রুমের জন্য একটা ওয়াশরুম 7টা, এরকম? হ্যাঁ, ওইখানে থাকতো। থাকার পরবর্তীতে দেখা গেছে এরকম ভাবে বিচার দিত। পরবর্তীতে আমি ওনাকে মানা করে দিছি যে আপনি চলে যাবেন, এখানে থাকতে পারবেন না। পরবর্তীতে উনি কি করলো, যে আমার হাজবেন্ডকে আবার যে প্রচন্ড মানে কান্নাকাটি করে বা যেভাবে হোক বোঝানোর পর আমার হাজবেন্ড এসে বলে যে ওর ওয়াইফ তো প্রেগনেন্ট বা কিছুদিন হয়েছে, বাবু হয়েছে, তো এখন আসতে পারতেছে না, তো কিছুদিনের ভিতর নিয়ে আসবে, তুমি কিছু বইলো না। এক কথা এরকম ভাবে যে তুমি কিছু বলো না। আমার হাজবেন্ড এরকম ভাবে বুঝালো যে আমার ওয়াইফ তো অনেক পাজি টাইপের, বা ওর সাথে কোনো কথা বলা দরকার না, যদি কোনো সমস্যা আমাকে বললেন। তো কোন একটা সমস্যা আমার হাজবেন্ডকে যে বলতো। এক পর্যায়ে হচ্ছে কি, তখন ও কি করে, আমার ফোন নাম্বারটা ওর ফ্যামিলির কাছে দেয়। ফোন করে প্রচন্ড কান্নাকাটি করে বলে যে মেয়েটা তো ভালো না, মানে ওর ওয়াইফ, ওই ছেলেটার ওয়াইফ, যে ও তো ভালো না, এই জন্য আমাদের ফ্যামিলিতে ঝামেলা, যদি প্রবলেম হয় তো আমার মা আর আমার বাবা চলে আসবে। পরবর্তী মানে ছেলেটার নাম, ও আমার সাথে ফোনে কথা বলা শুরু করে। ফোনে কথা বলে কি যে প্রথমত যে আপু আপনার হেল্পের জন্য অনেক না হলে আমি এখানে থাকতে পারতাম না, এটা সেটা নানান ধরনের ভাবে। তো এমনি সেমনি এটা নিয়ে কথা বলে আমার বাচ্চাটা যে ছিল, বাচ্চাটাকে খাবার এনে দিত। ওইটা নিয়ে বাচ্চাটার সাথে খুব ক্লোজ ছিল। ছোট বাচ্চাটা হ্যাঁ, আমার যে সন্তান তখন বয়স বড়, কত? তখন হচ্ছে 3.5 বছর। ও আমার সাথে কন্টিনিউ কথা বলা শুরু করলো, ওর ফ্যামিলি আর ও আমার সাথে সবসময় কথা বলতো। হুম। যে সময়টাতে যে আমার শাশুড়ি বা ননাসটা কেউই কিন্তু আমার সাথে যোগাযোগ করে না। আর আমার হাসবেন্ড সকালবেলা চলে যায়, রাত্রবেলা আসে। রাত্রবেলা আসতো, ও সারাদিন আমি যদি ফোন দিতাম, ও অনেক সময় ফোন রিসিভ করতো, অনেক সময় রিসিভ করতো না। মানে একটা যে গ্যাপ, ওই গ্যাপটাতে সবসময় ওর ফ্যামিলি আমাকে ফোন দিয়ে কথা বলতো, বা ও আমার সাথে কথা বলতো। বলতে, বলতে এক পর্যায়ে দেখা গেছে যে মানে হঠাৎ করে রুমে চলে আসতেছে। কোনো নাই, সিগন্যাল নাই বা কোনো কিছু নাই। পরবর্তীতে আমি মানে উনার ভাবভঙ্গি খারাপ দেখে আমি উনাকে প্রথমত ব্লক করে দেই। নাম্বারগুলো হইতে শুরু করে সবকিছু ব্লক করে দেই। কাকে? ওই ছেলেটাকে। হুম। তো ব্লক করে দেই। ব্লক করে দেওয়ার পর আপনার পাশের রুমে এসে বসে আছে, হ্যাঁ, ব্লক করে কি করবেন? না, আমার তো নাম্বার থেকে ব্লক করে দিছে। পরবর্তীতে হচ্ছে উনাকে আমি মানা করে দিব, উনি চলে যাবে। হুম। এরকম। তো উনার ফ্যামিলির নাম্বার হইতে শুরু করে আমি সব বন্ধ করে দেই। বন্ধ করার পরে ও অফিস থেকে চলে আসে। আসার পরে হচ্ছে ওর হাতের ভিতরে এই যে কি যে মানে ছুরি টাইপের এই জিনিস নিয়ে হাতের ভিতরে পচাইতে থাকে। অনেক জায়গার ভিতরে কাইটা, কাইটা পড়ে। তো আপনার সামনে? হ্যাঁ, যে ব্লক করছি কেন? আপনার সাথে ওর সম্পর্ক সেই সময়টাতে কি ছিল যে শুধু আপনার? ফোনে কথা বলতো। ফোনে কথা বলতে একটা ভালো বন্ধুত্বর মতো, মানে কথা বলতে, বলতে একটা প্রায় ৭-৮ মাস হয়ে গেছে। ওর কিন্তু ফ্যামিলি ওর ওয়াইফ কে নিয়ে আসে নাই। ওর এই 7 ওয়াইফের মাসের মধ্যে কি আপনি ওর হ্যাঁ, ওয়াইফের সঙ্গে কথা বলেছেন? হ্যাঁ, ২ বার কথা বলেছেন? হইছে। হ্যাঁ, ২ কি বার কথা আসে হইছে। না কেন? উনার কথা হচ্ছে যে উনি আসবে না। উনার সংসার করবে না। ইন দ্য মিন টাইম আপনি ব্লক করার কারণে সে এসে আপনার বাসার তার আমার ফ্ল্যাটে? যেহেতু এক ফ্ল্যাটের ভিতরে, ও আমার দরজার সামনে হাত পোঁচায় কাটতেছে। পরবর্তীতে হচ্ছে ছুরিটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে উনি ওনার রুমে চলে যায়। হুম। সে আমি আবার ফিরে ব্লক খুলে দেই। খোলার পরেও আবার কথা বলে। কথা বলার এক পর্যায়ে দেখা গেছে হঠাৎ করেই একদিন রুমের ভিতরে আসে। রুমের ভিতরে এসে আপনার সম্মতি ছিল? প্রথমত ছিল না। প্রথমত ও জোর-জবরদস্তভাবে ছিল। আমি এখানে গল্পটাকে প্রিসাইজ করেছি পরিস্থিতি বোঝানোর জন্যে। ভুল তো মানুষ একবার করে। হ্যাঁ, যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, মানুষ সেটা একবার করার পরপরই সেখান থেকে তওবা করে ফিরে আসে। হ্যাঁ, কিন্তু আপনি তো আপনার হাসব্যান্ডের সঙ্গে সুখী ছিলেন, হ্যাপি ছিলেন। হ্যাঁ। তারপরেও কেন এই ভুলগুলা হচ্ছিল? এই জিনিসগুলো হচ্ছিল কি, ও প্রথমত জোর-জবরদস্তি করে আমার সাথে যখন প্রথমত থাকা শুরু করে, বা দেখা গেছে ওর ফ্যামিলির কথা বলতেছে, করতেছে, তখন একটা গ্যাপ কি, যে আমার বাসার ভিতরে তো কেউ ছিল না। আর আমার হাসব্যান্ড না, 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 না। আপনি এটাকে কোনো যুক্তি দিয়ে আসলে না, আমি হ্যাঁ, আমি বলে বুঝাই যে ওই জিনিসটা এরকম ভাবে হয়ে গেছিল যে পরবর্তীতে যখন আপনি ওই সময়টাতে বুঝতেছিলেন যে এগুলো হ্যাঁ, ভুল না, না, করছেন আপনি? না, তখন আমার মাথার সেন্স কাজ করতো না। যে আমি এর খারাপ পর্যায়ে চলে যাইতেছি বা খারাপ হইতেছে। আমার সাথে ওই জিনিসগুলো আমার মাথায় ছিল না। মানে আমি নিজে কি করতেছি আমি নিজেও জানতাম না। বুঝতে পারিনি। কিন্তু যখন আমি বুঝতে পারি, তখন হচ্ছে আমি আমার হাসব্যান্ডের কাছে শেয়ার করি। মাথার ভিতরে তখন এতটুকু ছিল যে আমি যদি আমার ফ্যামিলির কাছে শেয়ার করি, তো আমার ফ্যামিলি আমাকে খুব খারাপভাবে নিবে। বা আমি অন্য কারো কাছে শেয়ার না করে আমি হাসব্যান্ডের ওর কাছে যদি বলি, তো ও হয়তোবা আমাকে মারবে বা কিছু করবে। করার পরে আমাকে ও ফালায় দিবে না। এই কনফিডেন্ট আপনার ছিল। হ্যাঁ, আমার তারপর? এতটুকু বিশ্বাস ছিল ও আমাকে কখনো ফালায় দিবে না। তো আমার হাসব্যান্ড যখন আসছে, এক কথা ওর পায়ে পায়ে ধরি। পরে আমার বলতেছে, "কি লাগবে?" তো যখন পায়ে ধরি আমি যাইয়া, তখন ও বলতেছে, "কি লাগবে?" তখন আমি অনেক কান্নাকাটি করি। পরে বলতেছে, "পাগলের মতো কান্না করতেছো কেন? তুমি কান্না করতেছো কেন?" এরকম ভাবে বলতেছে। "কি হইছে? কেউ তোমারে কিছু বলছে?" আমি বলছি যে, "না, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো।" পরে বলতেছে, "কেন? তোমার এখানে কি সমস্যা?" খুব খারাপ একটা কাজ করছি। "কি খারাপ কাজ করছো?"
তুমি কি খারাপ কাজ করতে পারো? এতটুকু আমার বিশ্বাস আছে যে তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। তুমি কোনো খারাপ কাজ করতে পারো না। তুমি কি করছো? তখন ও শোয়া থেকে উঠে বসে। বসে আমার হাত জড়ায় ধরে। কি করছো? পরে আমি কান্না করি। কান্না করার পরে মানে ও বুঝতে পারে যে হয়তোবা কিছু একটা হইছে। তখন ও আমার জড়ায় ধরে। জড়ায় ধরে বলে, "কি করছো তুমি আমার কাছে বলো।" পরে আমি ওর কাছে বলি যে, "এরকম, এরকম হইছে যে এই ছেলেটা প্রায় ৭-৮ মাস ধরে ওর ফ্যামিলি আমার সাথে কথা বলে বা এক পর্যায়ে ছেলেটা আমার সাথে কথা বলতে, বলতে এরকম ছেলেটা আমার সাথে জোর-জবরদস্তিভাবে থাকতো বা এখন এই জিনিসগুলো খুব বিরক্তকর বা একটা অন্যরকম ভাবে নিয়ে যাইতেছে। ছেলেটা আমার ছবি তুলতেছে ও বা ভিডিও হঠাৎ করে ভিডিও করতেছে।" ফু ও আমার কাছে, "আরে পাগল কিচ্ছু হয় নাই। এগুলো হয় সামথিং।" এভাবে বলে হ্যাঁ, তো ছেলে পাশের রুমেই ছিল হ্যাঁ। ও ছেলেকে কিছুই বলে নাই কিচ্ছু বলে নাই। ভেরি ফিশি কিছু না বলে ও ও কি করছে পরের দিন মানে সকাল ভোরে ও চলে গেছে। যেয়ে নামাজ পড়ছে। নামাজ পড়ে এসে আমার ফ্যামিলিকে ফোন দিছে। তো প্রায় আমি ঘুম থেকে ৯টা বাজে উঠে দেখি আমার মা আর বাবা বাসায়। দেখার পরে আমার মা আর বাবার কথা হইতেছিল যে এরকম যে, "ল বাড়িতে চল। যে তোর চাচী তো মারা গেছে ওইখানে যাবি।" আসলে আমার চাচীর কিছু হয় নাই। আ ওইখানে যাবি বা ভেরি কুল হেডেড এরকম ভাবে আমাকে বাড়িতে নিয়ে এই যায়। ছেলে মানে ওনার হাজবেন্ড খুবই কুল হেডেড এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যখন আমাকে আমার বাবা নিয়ে যায়, মা নিয়ে যায় তখন ও সিএনজিতে করে অর্ধেক রাস্তা পর্যন্ত আমাকে দিয়ে আসে। এসে ওই ছেলেকে বলে ডাইরেক্ট ডাক দিয়ে যে, "কি হইছে?" এটা কি পরবর্তীতে আপনার হাজবেন্ড আপনার সঙ্গে শেয়ার করছে হ্যাঁ, ওকে হ্যাঁ তারপর কি হাসব্যান্ডও শেয়ার করছে, ওই ছেলেও শেয়ার ওই করছে উনিও বলছে হুম যে, "কি হইছে? কি সমস্যা?" এই কথা বলে ২-৩ টা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে বলতেছে কি যে, "তুমি কি চাও যে আমি এখানে এরকম কোনো কিছু করি যে তোমার কোনো কিন্তু অস্তিত্ব থাকবে না?" অনেক ভয়ভীতি দেখায়। দেখানোর পরবর্তীতে ওই ছেলেটা হাসে। ওই ছেলেটা শুধু হাসছে। ওই হাসি দেখে ওর আরো বেশি জিদ লাগছে। ও যেয়ে তখন ওর অফিসে প্রত্যেকটা অফিসে সম্ভবত নেতা বা একটা গ্রুপ থাকে। তো ওই গ্রুপের ও যে সবচাইতে লিডার ছিল উনাকে জানায় ব্যাপারটা। জানানোর পরে হচ্ছে উনারা আইনা ওরে সুন্দরভাবে বুঝায়। দেখো আমাদের একটা মান-সম্মান আছে। আমি তো পারতাম এখানে মারধর করে অনেক কিছু করতে। বা আমি পারতাম তোমার এখানে হাড়গোড় ভাইঙা দিলেও কারো ক্ষমতা নেই আমাকে একটা আঙুল তুলে কথা বলবে বা কেউ একটা কোনো ধরনের প্রশ্ন করবে। আমি তোমাকে কিছুই বলতে চাইতেছি না বা কিছুই করতে চাইতেছি না। তুমি চলে যাও। আর আপোসে তোমার কাছে যা আছে সেগুলো ডিলিট করে দাও। এরকম ভাবে বলে। বলার পরে ওই ছেলে ওই WhatsApp এ সম্ভবত ওর বন্ধুর কাছে কিছু ছবি দিয়ে পাঠায়। কার বন্ধুর কাছে আমার হাসব্যান্ডের বন্ধুর কাছে। চেষ্টা আপনার করতে। বাবা মা কি জানতো যে আপনি কি করেছেন এখানে হ্যাঁ। তো আপনার আমার হাজবেন্ড বাবা শেয়ার আমাকে করেছে সুন্দরভাবে বুঝাইয়া বলছে যে, "ওরা এসে নিয়ে যান, এখানে একটু ঝামেলা হইছে।" সেই ঝামেলাটা কি সেটা কি বাবা মা জানতো হ্যাঁ, আমার বাবা জানতো। বাবা জানতো ওকে ফাইন তারপর মানে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই ভিডিও এই ছবিগুলো দেখার পরে হ্যাঁ। ও খুব খারাপ অবস্থা হয়ে যায়। ও সিএনজি থেকে এক কথায় পড়ে যায়। পড়ে যাওয়ার পরে যে ট্রাফিক পুলিশ থাকে, ওনারা সিএনজির লোকের ভিতরে যে লোকজন ছিল, ওনারা ওর মাথায়, মাথায় পানি দিয়ে ডক্টরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে রেস্টে থাকে। থাকার পরে ও আবার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে আমার বোন ওর সামনে আমাকে একটা থাপ্পড় দিছিল। এই ব্যাপারগুলা শোনার পরে। ঘটনাটা কোথা থেকে কোথায় গেছে আপনারা চিন্তাও করতে পারবেন তো ওর সামনে যখন আমাকে খারাপ কথা বলে বা থাপ্পড় দেয় তখন ওর খুব খারাপ লাগে। আপনার আমার হাজবেন্ডের থেকে বেশি হ্যাঁ, ওর খারাপ লাগে। ওইখানে থাকতে দেয় না। ও যে সিএনজি ডাইকা রিটার্ন আমাকে বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে ওই ছেলেটাকে আমাকে দিয়েও অনেক বোঝানোর চেষ্টা করছে। আবার ওই ছেলেটাকেও অনেক বোঝানোর চেষ্টা করছে, "ভাই তোর পায়ে ধরি বা এরকম ভাবে যে তুই এখান থেকে চলে যা।" কে আমার হাসব্যান্ড। যে আমাদের এখানে একটা মান-সম্মান আছে। আমি চাই না আমাদের মান-সম্মানটা নষ্ট হোক। আপনার হাজবেন্ডের উচিত ছিল এই সময় পুলিশকে ইনফর্ম করে ওর নামে মামলা করে দেওয়া এবং পরকীয়া আইনে মামলা করা সম্ভব এই যে গল্পগুলো বলছি এগুলো অনেকেরই হয়তো ব্যক্তি জীবনের সাথে মিলে যাবে এবং এই রকম সাপোর্ট যদি পান আপনারা ওয়াইফের কাছ থেকে ভাইস ভার্সা সেটা যদি হাজব্যান্ডের কাছ থেকেও পান হ্যাঁ জীবনে একটা ভুল করে ফেলছে এটা ব্যক্তিগতভাবে আপনারা কিভাবে নেবেন না নেবেন সেটা আপনাদের বিষয় বাট যদি এরকম সাপোর্ট পান যে আপনার ওয়াইফ ভুল করে এই জিনিসটা আপনার কাছে স্বীকার করছে কিংবা আপনার হাজব্যান্ড ভুল করে এটা স্বীকার করছে এবং সে সময় অপর পক্ষ যদি এই ব্ল্যাকমেইলটা করে এবং খুব ডেসপারেট হয়ে যায় ছবি দিয়ে বেড়াচ্ছে এটা করে বেড়াচ্ছে এটা কিন্তু মামলা করা যায় এবং আপনারা অবশ্যই লয়ারের সাথে কথা বলে তার নামে মামলা করতে পারেন না এবং আমরা কথা বলছিলাম তখন ডাইরেক্ট র‍্যাবের সাথে। র‍্যাবের সাথে কথা হ্যাঁ। বলেছেন মানে ট্রিব্যুনালে ও রাজি হয় নাই ও কি চাচ্ছিল ও ব্ল্যাকমেইল করতে এটা তো চাচ্ছে। ধরা পড়ে পরে তো ওর নিজেরও মান সম্মান টানাটানি হওয়ার কথা ওর নিজেরও তো ভয় লাগার কথা না ও তখন আমাদের ব্ল্যাকমেইল করছে। কারণ ওই এলাকার ভিতরে সবাই আমাদের খুব সম্মান করত। ব্ল্যাকমেইল বলতে কি মান সম্মানের টানা হেঁচড়া হ্যাঁ। করবে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ও বুঝতে পারছে যে এদের এদের যেহেতু সম্মান আছে সুতরাং এদের সম্মানে টানা হেঁচড়া করলাম আচ্ছা ফাইন তো তারপর ওই ছবিগুলো যখন ২-১ টা দেওয়া হইলো, পরবর্তীতে আমার হাসব্যান্ড অনেক বোঝানোর চেষ্টা করছে। হুম অনেক বোঝানোর চেষ্টা করছে বা করার রিকোয়েস্ট করছে। ও কোনরকম ভাবেই ক্ষান্ত হইতেছিল না।
হুম। এতগুলা করে ওষুধ খাইতো, খেয়ে ওইগুলো পরবর্তীতে আবার মুখে আঙ্গুল দিয়ে বের করে বমি করে ফালাই দিত ছেলেটা। ওষুধ খাইতো কেন আপনার জন্য? হ্যাঁ, ও যে কি চায়? ও তো সুইসাইড হাসব্যান্ড করবে, কে সুইসাইড করবে ফর হোয়াট? কেন? সুইসাইড করবে যে আমি ওরে ছাড়া বাঁচবো না। ওর সাথে আমার ও কি সম্পর্ক চাইতেছিল আছে। যে ও চাইতেছিল যে আপনার হাসব্যান্ডকে বলতেছিল যে আপনি ডিভোর্স দিয়ে দেন আমি ওকে বিয়ে করব। এরকম কোনো কিছু? হ্যাঁ, ও চাচ্ছিল, ওর ফ্যামিলিও এই ধরনের কথা বলতেছিল। কি ভয়ংকর! কি ভয়ংকর! পরবর্তীতে হচ্ছে আমার হাসব্যান্ড মানে তখন অনেক বোঝানোর চেষ্টা করলো। তার পরবর্তীতে হচ্ছে যে ও এতগুলো ওষুধ খেয়ে সুইসাইড করবে না। আপনার এই অবস্থায় আপনার হাসব্যান্ড বাসায় রেখে কাজে যাইতো? না, কি করতো? তখন ও সবসময় আমার সাথে থাকতো। আপনার হাসব্যান্ড? হ্যাঁ, বাসাটা ওখান ও থেকে বাসা ছেড়ে সবসময় দেয় না কেন? না, যেহেতু আমি ওইখানের ম্যানেজার, ওরে বের করে দেওয়া হইছে। ওরে তখন বের করে দিছে। হ্যাঁ, ওরে বের করে দেওয়া হইছে। ও কন্টিনিউ তখন ওই ছবিগুলো যেহেতু ও আমাদের আন্ডারে নেই। ও যদি আমাদের আন্ডারে থাকতো তখন ওরে আমরা যেকোনো একটা ব্যবস্থা নিতে পারতাম। আপনার মোবাইলটা নিয়ে নেননি কেন ওর কাছ থেকে? সবাই মিলে তো ওর মোবাইলটা নিতে কাছে পারতেন। ল্যাপটপ ছিল। মোবাইল, ল্যাপটপ সবকিছু সিজ করতেন আপনারা। নিতে পারে নাই। চেষ্টা করছিল। এগুলো আসলে আপনার হাসব্যান্ড ঠান্ডা মাথায় কাজ করেছে, বাট কিছু জিনিস ভুল হয়েছে। হ্যাঁ, তারপর? তারপরে হচ্ছে আমরা র‍্যাবের সাথে কথা বলি। র‍্যাব তখন বলে যে আমার হাসব্যান্ডের একটা জিডি করতে হবে। আচ্ছা। আমার হাসব্যান্ডের এই জিডি ঘটনা করতে ঘটার হবে। কতদিন পরে র‍্যাবের সঙ্গে কথা বলেন? এই ঘটনা মানে ও যখন ছবিগুলো করতেছে, আমি যখন আমার হাসব্যান্ডের কাছে শেয়ার করি তার সম্ভবত ২ থেকে ৩ দিন পরে। আপনার আমার হাসব্যান্ডকে বাড়ি থেকে আমাকে যখন নিয়ে আসে তখন। আপনার হাসব্যান্ড আপনার এটা দেখার পরেও খারাপ ব্যবহার করেনি আপনার সঙ্গে? না, ও খুব কান্না করছে। কিন্তু আপনার কিছু বলে নাই? না। কারণ ও যখন ও কিছু মানুষ সৌভাগ্যবান হয়েও তার ভাগ্যটাকে বোঝে না। ও যখন আমার ব্যাকগ্রাউন্ড গুলো শুনছিল যে আমি আমার ফ্যামিলি থেকে এইভাবে ছোট থেকে বড় হয়েছি, তারপর থেকে ও আমাকে কখনো কোনো দিক দিয়ে করে নাই। ও আমার কখনো তুই করে কথা বলে নাই। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের ইমোশনের আ দিস ইস তারপর আমি তো উনার স্টোরির এন্ডিংটা জানি। এইজন্য আমি আপনাদেরকে বলব ধৈর্য ধরে শোনেন। বিশেষ করে অনেক মেয়েরা এই জিনিসগুলা ভুল করেন। সংসার জিনিসটা না, সংসার জিনিসটাকে এটা একটু ডিফাইন করে আগে নিজের জায়গাতে স্থিতি হওয়া প্রয়োজন। এটা সংসার সবাই সুখের জন্য করে না, ডেফিনিটলি না। সংসার ইজ আ ভেরি রেসপন্সিবল প্লেস, মানে রেসপন্সিবিলিটির জায়গা। আর সেখানে এরকম একটা সুখের সংসারও মেয়েরা অনেক সময় অনেক বড় ভুল করে। শুধু মেয়েরা না, ছেলেরাও করে। জি। এই গ্যাপটা আমি মনে করব যে একটা ফ্যামিলি যদি জয়েন্ট ফ্যামিলি থাকে তখন কখনো একটা মেয়ের এই ধরনের কাজ করা সম্ভব না। বা কখনো কোনো একটা ছেলে এই ধরনের ইস্যুর ভিতরে ফালাইতে পারবে না। আর সবচেয়ে একা থাকতেন, হাতে কাজ ছিল না, হ্যাঁ, মোবাইল টেপাটেপি করতেন হ্যাঁ। এবং এই চান্সেসটাই নিয়ে নিয়েছে সুযোগ বুঝে এই ছেলেটা। যদি উনার কথা সত্য হয়ে থাকে। উনার হাসব্যান্ড তো কাজে, পরিবারের জন্য কাজে। কিন্তু এই গ্যাপটার কারণে কার ওকে, তারপর? পরবর্তীতে হচ্ছে একটা সময় ওই অনেক রিকোয়েস্ট করা হয় বা ওই ইসের সাথে কথা বলা হয়। তখন র‍্যাবের বলা সাথে হয় কথা বলেন, হ্যাঁ। হ্যাঁ, তখন বলা হয় যে আপনাদের কাছে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আমাদের দিতে হবে। বা ওই ভিডিওগুলা বা ছবিগুলা দিয়ে তারপরে জিডি করতে হবে। এছাড়া এ বলে এটা। এটা র‍্যাব থেকে। আপনার কাছে ভিডিওগুলো আসবে কোত্থেকে? ও আচ্ছা, ভিডিও তো বিভিন্ন জায়গায় সে পাঠাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। তারপর? না, ভিডিও না, প্রথমত ছবি দিতেছিল আর আমাদের হুমকি দিতেছিল। এই ছবিগুলো কি মানে ১ম দিন আপনাদের সাথে ইন্টিমেট হওয়ার পরে সে তুলতো? না, হঠাৎ করে যে মানে ও যখন প্রথমত জোর-জবরদস্তিভাবে ছিল, থাকার পরবর্তীতে যখন আবার আসছিল, তখন মানে সম্ভবত ওর থেকে ৭ থেকে ৮ বার ছিল। ওই সময় হঠাৎ করে ও মানে মোবাইল ফোন আসছে, ফোনের ভিতরে ও ছবি তুলে রাখছে। তুলে রাখছে আবার ভিডিও করছে। ওই ছবি দিয়ে এগুলো আপনি ভিডিও করে বলতেন না রাখছে। ওকে যে হ্যাঁ, কেন এটা নিয়ে করতেছেন? খুব রাগারাগি কিন্তু হইছিল এই তখন। মোবাইলে ভিডিও ছবি না তুললে কি আপনি সম্পর্কটা না, কন্টিনিউ করতেন? না, ওই সময়টাতে আমার নাকি বিরক্ত মোবাইলে করছিল। ভিডিও ছবি তোলা থেকে আপনি ভয় পেয়ে গেছেন? আ ছবি ভিডিওগুলা করার পরে ভয় পেয়ে গেছি। আর নেক্সট টাইম হইতেছে কি, ওর ছবি প্রথমত ছবি তুলে রাখছিল। ওগুলা দিয়ে আমার ব্ল্যাকমেইল করে ভিডিওগুলা করা হইছে। সেটা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ছবি ভিডিও না তুললে কি আপনি আপনার হাসব্যান্ডকে এগুলো বলতেন? হ্যাঁ, কারণ ওই সময়তে যখন আমি জানি আমি না। বাট আমি এটাও একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসতে পারে। আমি যখন আ বুঝতে পারছি যে এগুলো আমি ভুল করতেছি বা আমি একটা খারাপ জগতে চলে যাইতেছি, তখন আমি ওর কাছ থেকে যত সরে আসতে চাইতেছি তত মানে ওর দিক থেকে ব্ল্যাকমেইল করা আমাকে শুরু হয় তখন। তখন উনারা আমার ভিডিওগুলা চাইতেছিল। হুম, যে ভিডিওগুলা দিতেছে ওই ভিডিওগুলা দাও। হুম, তখন তো আমার ওই ভিডিওগুলা দেওয়ার মতো ছিল না। হুম। তখন এক পর্যায়ে কি উনি বাধ্য হয়ে মানে ওই ছেলেটা এমনভাবে হেনস্থা করতেছিল যে ও আমার এছাড়া বাঁচতে পারবে না। বাঁচতে সেটা পারবে না। কি? সেই হেনস্থার ধরন কি? এই সুইসাইড করবে। মানে ভিডিও করে দিয়ে পাঠাইতো এতগুলো ট্যাবলেট খেয়ে যে ও এখন মরে যাবে। কাকে পাঠাতো ভিডিওগুলা? যে আমার হাসব্যান্ডের হোয়াটসঅ্যাপে পাঠাইতো। তো মরে যাক। না, পাঠাইতো কিভাবে যে মরে যাবে? র‍্যাবের কাছে যাওয়ার পরে এগুলা করতেছে? হ্যাঁ, র্যাবের কাছে র‍্যাবকে আপনারা ইনফর্ম করে দিতেন তো মরে গেলে মরে যাক। তো সমস্যা কোথায়? ওনারা বলতেছে যে আমি ওর নাম্বার দিছিলাম। ওই নাম্বারগুলো ও যে নাম্বারগুলো ইউজ করতো, একেক জায়গায় যেয়ে ওপেন করতো, ওপেন করে ওইগুলো বন্ধ করে দিত। আবার যখন এই ধরনের ভিডিওগুলো করতো তখন ফোন দিত। ওর ফ্যামিলি ফোন দিয়ে করতো। তার পরবর্তীতে আমার হাসব্যান্ড বলল, "আচ্ছা ঠিক আছে, যদি ওরে আপনার এতই ভাল লাগে, ও একটা সন্তানের মা। ওদের ওরে যদি এতটাই ভালো লাগে বা ওরে নিতে চান তাহলে একটা ও তো বিবাহিত। ও ওর ওয়াইফ এর কাছে কেন যাবে বা ওর ওয়াইফ কি এই ধরনের জিনিসগুলো জানে কিনা?"
তখন আমার হাসব্যান্ড ওর ওয়াইফের সাথে কথা বলা শুরু করলো যে, "আপনার হাসব্যান্ড তো এগুলো করতেছে, আমাদের এখানে মান-সম্মান আছে। আমাদের একটু মান-সম্মান নিয়ে বাঁচতে দিতে বলেন। বা আপনার হাসব্যান্ড যে এগুলো করতেছে এটা কি আপনি জানেন কিনা?" তখন ওর ওয়াইফ বলল যে, "আমি তো ওর সংসার করব না। আর আমি এসব বিষয় জানি না। আমাকে বলেন ভরণ-পোষণের টাকা দিয়ে যেন আমাকে ছেড়ে দেওয়া হয়।" এই ধরনের কথা। তখন ওই টাইমে দেখা গেছে ওই মেয়ে উনাকে বলে যে ওই মেয়েও ওর ইসের শিকার এরকমভাবে করছে। আর আমার হাসব্যান্ডের সাথে কথা বলার পর ওর বোন হতে শুরু করে সবাই মিলে খুব কান্নাকাটি, "আমার ভাই মরে যাবে। আমার ভাই ই করবে, তুমি এখান থেকে চলে আসো।" তখন একটা পর্যায়ে দেখা গেছে আমার শাশুড়ি বা ওই স আশেপাশের মানুষ যখন জানতে পারল, তখন তো সি, সি করতেছেই। যারা কখনো, কখনো মুখের দিকে তাকায় একটা কথা বলতে পারে নাই, তারা আঙ্গুল তুলে কথা বলে, নানান ধরনের কিছু করে। তখন একটা পর্যায়ে দেখা গেছে কি যে আমার হাসব্যান্ড খুব বিরক্ত হয়ে গেল। কতক্ষণ সহ্য করবে আসলে? বিরক্ত হয়ে যাওয়ার পরে বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে।" যে মানে হঠাৎ করেই কোনো কথা নেই বার্তা নেই তখন আমাকে ২-৩ টা থাপ্পড় মারে। ও কিন্তু কখনো আমাকে মানে তুই করে একটা কথা বলে নাই। থাপ্পড় মারার পরে ও চলে গেছে। চলে গেছে ওর ফ্যামিলির কাছে চলে আসছে। এসে আমাকে তালাক দিয়ে দেয়। আপনার হাসব্যান্ডে দিয়ে দেয়? হ্যাঁ, কতদিন পরে এই ঘটনা? মানে আমি কিন্তু ওর কাছে শেয়ার করতেছি বা ২ জনে মিলে বাঁচার জন্য খুব চেষ্টা করতেছিলাম বাচ্চাটাকে নিয়ে। কিন্তু এক পর্যায়ে ও হঠাৎ করে আমাকে তালাক দিয়ে দেয়। যেহেতু আমার মৌখিকভাবে বিয়ে হয়েছিল, ওই সময় কোর্ট ম্যারেজও হয় নাই। ও এজন্য কোনো মৌখিকভাবে তালাক দিয়ে দেয়। হ্যাঁ, এটা কি ১ তালাক ছিল না ২ তালাক না ৩ তালাক? মানে ৩ তালাক, বাইন তালাক পর্যন্ত বলা হয়েছিল। পজ পরবর্তীতে এই হচ্ছে ঘটনা ঘটার কতদিন পরে এটা হয়, তালাকটা হয়? প্রায় ১-১.৫ মাস। ১-১.৫ মাস আমি ১-১.৫ মাসের মধ্যেই এগুলা? হ্যাঁ, পরবর্তীতে হচ্ছে যে মানে ওর সাথে আমি কথা বলার চেষ্টা করি বা করার চেষ্টা করি, ও আমার সাথে কথা বলে না। ৩ তালাক দিয়ে থাকলে তো আপনাকে আর বিয়ে করতে পারবে না। না পারবে, মানে আমাদের রিলিজিয়ন অনুসারে যেহেতু ধর্মীয় বিয়ে, হয়তো অন্য কারো সাথে বিয়ে হওয়ার পরে সেখানে যদি ডিভোর্স হয় তাহলে বিয়ে করতে পারবে। অনেক প্রসিদ্ধ আলেমের ভিডিও আছে এগুলো নিয়ে YouTube এ আপনারা চাইলে দেখে নিতে পারেন। জি। যে ছেলেটা আমার ছবি ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করতেছে, ও যে আমাকে কখনো ভালো রাখবে তেমন তো না। এই জিনিসগুলো তখন আমার মাথার ভিতরে আসে। আসার পরবর্তীতে আমি বলি যে, "আমি তো সতীনের সংসার করব না।" বলতেছে, "তোমার হাসব্যান্ড তো তোমাকে ছেড়ে দিছে। তুমি এখানে আসবে না কেন?" ওর ফ্যামিলির কথা। তো এক পর্যায়ে ওর গ্রামের যে চেয়ারম্যান মেম্বার হতে শুরু করে সবাইকে নিয়ে বিচার সালিশ বসে। যে ওই মেয়ে ডাইরেক্টলি ভাবে ওর সংসার করবেই না। আমাকে আমাকে বোঝানো হয় যে ওই মেয়ে সংসার করবে না। আর আমার হাসব্যান্ড যেহেতু আমাকে ছেড়ে দিছে তুমি চলে আসো। ওর ফ্যামিলির কথাটা ছিল এরকম। আগের হাসব্যান্ডের ডিভোর্সের কতদিন পরে এটা? তালাক দেওয়ার প্রায় ২-২.৫ মাস পরে। ২-২.৫ মাস পরে আপনি মনে করেছেন যে ঠিক আছে সংসার করব উনার। হ্যাঁ, মন থেকে ভালোবাসতেন উনাকে? না, বাসতেন না, কিন্তু আপনি শুধুমাত্র পরিস্থিতির কারণে রাজি হ্যাঁ। হয়েছেন। ওকে। ওর বোন আমাকে বলে, বোন আর বোন জামাই আমাকে ফোন দিয়ে বলে যে, "তোমার ওই হাসব্যান্ড হয়তোবা কেস মামলা করতে পারে। তুমি ঘরের ভিতরে যা আছে বা তোমার ফ্যামিলি হয়তোবা কেস মামলা করতে পারে চলে আসার পরে। তো যা আছে টুকটাক ভাবে নিয়ে এসো।" আমার বাবা তো রিক্সা চালায়। ততক্ষণও কিন্তু আমি জানি না ওর বাবা রিক্সা চালায়। আমার বাবা তো রিক্সা চালায়। তো তোমাদের তো এই কেস মামলা চালাইতে পারবে না বা সমস্যা চলতে পারবে না। তখন আমার মাথায় গেল কি যে আমার বাবা তো আগেও মামলা করছিল। আমার হাসব্যান্ডের যে আগে যে হাসব্যান্ড ছিল ওর নামে। তো হয়তোবা এখানে তো কনফার্ম মামলা করবেই। তারপরে আমি ঘর থেকে প্রায় ওই হাসব্যান্ডের যে ক্যাশ টাকাগুলা ছিল, ওই টাকাগুলা ও তো রাগান্বিতভাবে হয়ে এরকমভাবে চলে গেছে। ও কিন্তু আমার কাছ থেকে কিচ্ছু নিয়ে যায় নাই। তখনও মানে ছিল যে আমার ওই হাসব্যান্ড হয়তোবা আমার নিবে, আগের হাসব্যান্ড হয়তোবা নিবে। তখনও ওরও আমার ভরসা হইতেছিল না। যে ছেলে আমার ব্ল্যাকমেইল করতেছে এই ছেলে কি আমাকে কখনো রাখবে বা ও তো বুঝতেছে যে ও ব্ল্যাকমেইল করে আমার অর্থ নিতে চাইতেছে। অনেকে ইন্টারাপশন পছন্দ করবেন না, বাট একটা কথা আপনাদেরকে বলে রাখি খুব ছোট্ট করে। যেকোনো সম্পর্কের মধ্যে যদি ব্ল্যাকমেইল থাকে, যেকোনো সাইড থেকে আপনি নিশ্চিত ধরে রাখেন, যতই প্রেম থাকুক না সেখানে, আপনার পুরো জীবনটা একটা সময় ব্ল্যাকমেইল হবে। সো এই গলায় দড়ি দিয়া ঝুইলা পড়ুক, হাত কাটুক, ট্যাবলেট খাক, ওরে খাইতে দেন। যদিও এই কথা এভাবে বলা উচিত না। কারণ এগুলো যারা করে এরা ঠিক হবে না। এদেরকে যদি আপনি বেশি করে বুঝাইতে যান, এরা আরো বেশি করে করবে আপনার সিম্প্যাথি পাওয়ার জন্য। সো বেটার হচ্ছে পুলিশকে ইনফর্ম করেন, বেটার হচ্ছে অন্য কাউকে ইনফর্ম করেন এবং এই ধরনের সম্পর্ক থেকে বের হয়ে আসেন। সারা জীবন আপনি ব্ল্যাকমেইল হইতে পারবেন না ভাই। এমন একটা সময় আসবে যখন আপনার অস্বস্তি লাগবে এবং মনে হবে যে তুই যাস না কেন? তুই এমনিই ঝুলা পড়। বলেন। সপ্তাহখানেকের পরে আমার ছেলেকে এসে নিয়ে যায়। হুম। আমার কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই টাকা আর স্বর্ণ অলংকার, জামাকাপড় নিয়ে আমি ওই ছেলের সাথে যাই। যাওয়ার পরে ২০২১ সাল তখন। হুম। ২১ এ নিয়ে যায়। নিয়ে যেয়ে আমাকে উত্তরাতে রাখে। ১ সপ্তাহ পর ওর বাবা আসে। তখন আমার কথা ছিল যে, "আপনি আমাকে কাগজপাতি করে দেন।" পরে যে ছেলেটা আপনাকে নিয়ে গেল, ওই সময় আপনি আগের হাসব্যান্ডের ঘর থেকে কি নিয়েছেন? প্রায় ১১ ভরির উপরে স্বর্ণ। আর আর হচ্ছে যে ক্যাশ টাকা। ৩,৭২,০০০ টাকা আর খুচরা কত যেন ৩০০ না কত মানে ক্যাশ টাকা। ২৫০-৩০০ টাকার মতো ক্যাশ। আপনার হাসব্যান্ড কখনো বলে নাই ডিভোর্সের পরে যেগুলো আমাকে দিয়ে দাও? হ্যাঁ, ফোন দিয়ে বলছিল একবার। আপনি কি বলছেন? আমি বলছি যে, "হ্যাঁ, আমি দিয়ে দিব।" কিন্তু দেন নাই। না।
ব্যক্তিত্ব থাকা উচিত। এই পরের ভদ্রলোক তো বলা যাবে না এনাকে, ওনার কথা অনুসারে। অভদ্র লোকের কথা শুনে আপনি এটা নিয়ে নিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তারপর? নিয়ে যাওয়ার পরে ১ সপ্তাহ পর ওনার বাবা আসে, এসে আমাকে হুজুর দিয়ে বিয়ে করায়। আবারও হুজুর দিয়ে বিয়ে? হ্যাঁ। কাগজপত্র না? না, তখন আমি ডাইরেক্টলি ভাবে বলি যে, "আমি এই বিয়ে মানি না। আমি এভাবে বিয়ে করব না।" যেহেতু উনার ছেলে আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে। আমি এই বিয়ে মানি না। আমি ওইখানে ডাইরেক্টলি ভাবে বলি যে, "আমি এই বিয়ে মানি না।" পরে উনি আমাকে বুঝায় এরকমভাবে বা হুজুরকে বুঝায় এরকমভাবে যে, "এখান থেকে ওরা তো এইভাবে আসছে, এভাবে করুক। ওইখানে তো ওই মেয়েটাকে তালাক দিতে হবে। তো ওই মেয়েটাকে তালাক দিতে গেলে ওই মেয়েটার ইদ্যত পালন করতে গেলে ৩ মাস সময় লাগে। কাগজপাতিতে তালাক দিতে গেলে। তো ৩ মাস পরে আমাকে ওই ডিভোর্স নামা দিয়ে যাবে আর হচ্ছে আমার কোর্ট ম্যারেজ করায় দিবে।" ওর বাবা। ওর হচ্ছে একটা বেবি যেটা আছে ছেলে, তো ওর যে ভরণ-পোষণ হিসাবে ৳১,০০,০০০ আর এই যে ওই মেয়ের নাকি ৳2,০০,০০০ কাবিননামা ছিল। হুম। তো যখন এখানে হুজুর দিয়ে তালাক দেওয়া হইলো ওই মেয়েটাকে, তালাক দিয়ে আমাকে সরার পরে বাসায় যখন নিয়ে যায়, আর এখানে যেহেতু হুজুর দিয়ে তালাক দেওয়া হইছে আর উনারা বলতেছে ৩ মাস ইদ্যত থাকে। ৩ মাস পরে আমার কাগজ করে দিবে। তাহলে উনারা আমার সাথে প্রতারণা করতেছে না। আমার সত্যি ৩ মাস পরে কাগজ করে দিবে। তখন আমি যে প্রথমত মার্কেটিংটা করি, পরবর্তীতে আমি চুপ হয়ে যাই এক পর্যায়ে। চুপ হয়ে আমি ৩ মাস পর্যন্ত দেখতে আপনি কি থাকি। রংপুরে চলে যান ওই সময়? না, আমাকে ঢাকা? উত্তরাতেই রাখে। ওই ছেলে কি করতো ওই সময়টাতে? গার্মেন্টস এ জব করে। ওই ছেলে গার্মেন্টসে জব হ্যাঁ, করতো। আপনার দ্বিতীয় ওর হাসব্যান্ড। সেলারি কিন্তু আমার আগের হাসব্যান্ডের থেকে অনেক কম ছিল। হুম। আর আমার আগের হাসব্যান্ড থেকে দেখতে শুনতে সব দিক দিয়ে খুব খারাপ বা বাজে টাইপের ছিল। ৩ মাস পার হয়ে যায়, ওর বাবা আমাকে ডিভোর্স পেপার এনে দেয় না। না দেওয়াতে ওর বাবা মাঝখানে আমার সাথে কথাই বলে না। কথাই বলে না, যোগাযোগ করে আপনার না। শ্বশুর? হ্যাঁ, আমার কাছ থেকে কিন্তু ওই যে আমি ৩,৭২,০০০ নিয়ে যাই বা যে টাকাগুলা নিয়ে যাই, ওখান থেকে ওই মেয়ের তালাক দেওয়ার কথা বলে ৳2,০০,০০০ নেওয়া হয়। বাচ্চার ভরণ-পোষণ হিসাবে ৳১,০০,০০০ নেওয়া হয়। আর হচ্ছে ওনাদের গরু না কি যেন কিনবে, এজন্য সম্ভবত ৳৩০,০০০ না ৳৩২,০০০ মানে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়েছে। যখন আমার বেবি হইলো, কনসিভ হইলো, বেবি মানে প্রায় কি ওই সংসারে আরেকটা বেবি আছে হ্যাঁ, আপনার? ওকে। বেবিটা যখন ৭ থেকে ৮ মাসের। আমার কিন্তু টোটালি আগের কারো সাথে কোনো যোগাযোগ নেই। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ নেই। সবাই কাট অফ করে হ্যাঁ, ফেলছে। কেউ আমার সাথে কথা বলে না। তো এর ভিতরে আমি কথা বলার চেষ্টা করলে কেউ আমার সাথে কথা বলে না। শুধু মা কথা বলত। বাবা মাঝে, মাঝে মানে প্রচন্ড কান্নাকাটি করলে বাবা কান্না করত ফোন দিয়ে। প্রায় ৭ থেকে ৮ মাস পরে ওর বাবা আসে আবার। আমার কিন্তু ওই যে ৩ মাস পরে আসার কথা ছিল। এসে ডিভোর্স পেপারটা দেওয়ার কথা ছিল, ওইটা দেয় না। এসে তখন আমাকে বোঝানো হয় এরকমভাবে যে আমাকে তো দেখার মতো কেউ নেই। ওই বাড়িতে নিয়ে যাবে। ঘর নাই ওনাদের, আমার বেবি হবে, আমি যাই কিভাবে থাকবো? পাশে গরু থাকে নাকি আরেক পাশে ওনারা থাকে। এরকমভাবে আমাকে অনেক ধরনের কান্নাকাটি করে বুঝানো হয়। কথা বলার পরে উনারা হচ্ছে আমি নিজে থেকে বলি যে আমি জুয়েলারিগুলো বিক্রি করে দেই। জুয়েলারিগুলো বিক্রি করে দিয়ে আপনি ঘরে উঠান। ঘরে উঠে আমাকে নিয়ে যান। হুম। যেহেতু বাবু হবে ওইখানে তখন ওই ২য় যে হাসব্যান্ড ও আমাকে মানে তখন দুপুরবেলা খুব রাগান্বিতভাবে হয়ে যে জুয়েলারি বিক্রি করতে হবে না। তোমারে আমি এখন পর্যন্ত একটা সুতা দিতে পারি নাই। তোমার করতে পারি না। শুধু একটা নাকফুল দিছি। তো তোমার কোনো কিছু বিক্রি করা যাবে না। এগুলো তোমারই থাকবে। এরকমভাবে চলে যায়। তো আমি তখন ভাবলাম যে না, ও আমার এগুলো বিক্রি করতে দিবে না, তো আমি এগুলো বিক্রি করব না। তখন আবার ওইগুলোর ভিতরে একটা অন্যরকমই হঠাৎ করে রাতে আসে। রাতে প্রতিদিন যেরকম ১১টা ১২টা বা ১০টা বাজে আসতো, ঐদিন খুব তাড়াতাড়ি আসে। আসার পরে বলে, "আচ্ছা ঠিক আছে, যে তোমার যদি এতে হাত-পা ফুলে গেছে বা তুমি চলাচল করতে পারো না, রান্না-বান্না করতে পারো না, খুব কষ্ট হয়। তোমাকে দেখার জন্য লোক লাগে। তো আপা আর দুলাভাই আসতে তো পারবে না, উনাদের সবকিছু আছে। তুমি সহ আমি চলে যাব। আমি ৩-৪ মাস কাজ করব না। বাবু যতদিন একটুখানি বড় না হয়, আমরা ওইখানে থাকবো। ওইখানে থাকার পরে আমি একটা জব নিব, পরে আবার তোমার নিয়ে আসবো ঢাকাতে। আমরা ঢাকাতে থাকবো।" এ কথা বলা হয়। বলার পরে মানে মেইন ব্যাপারটা আসে যে জুয়েলারি গুলা বিক্রি করার কথা। যে ওগুলো বিক্রি করে বাবারে টাকা দাও। টাকা দেওয়ার পরে বাবা যায় ঘরে উঠে তোমার নিয়ে যাক। সপ্তাহখানেকের ভিতরে বা মাসখানেকের ভিতরে। তখন ও আর ওর বাবা যায় ওগুলো বিক্রি করতে। আমার এখান থেকে কিন্তু সব নিয়ে যায়। আমার যে একজোড়া কানেরটা, তখন তো আমার যেহেতু বেবি পেটে, আমি তো সবগুলো খুলে রাখছি। তখন হাতে পায়ে এগুলো পড়তে পারতাম না। প্রচন্ড ফুলে যাইতো। কেটে যাইতো হাত। তো খুলে রাখার পরে ওরা কি করে, সবগুলো জুয়েলারি নিয়ে যায়। আমার জন্য একজোড়া কানেরটাও রাখে না। তখন খুব খারাপ লাগছে। খুব কান্না করছি যাওয়ার পরে। তো নিয়ে যাওয়ার পরে আমার কাছে এসে বলে প্রায় ৳১১,০০,০০০ র উপরে বিক্রি করে। তো ওগুলা দিয়ে ঘরে উঠাবে, ঘরে উঠে আমাকে নিয়ে যাবে। আর আমাকে যেহেতু আগের বেবিটা আমার সিজারে ছিল, তো এই বেবিটা তো সিজারেই হবে। ওরকমভাবে ওরা ওইখানে ডক্টর ঠিক করে রাখবে, ওইটা দিয়ে আমাকে সবকিছু করবে। করার পরে ওর বাবা যেদিনকে জুয়েলারি গুলো বিক্রি করে তার ২ থেকে ৩ দিন পরে চলে যায়। ওর বাবা যে কদিন ছিল এই কদিন কিন্তু আমাকে রান্না করতে দেয় নাই। উনারা দেশের যেভাবে রান্না করে ওইভাবেই রান্না-বান্না করে উনি বাজার করত, উনি রান্না-বান্না করে খাওয়াইতো। আ উঠাইতো। উঠানোর পর
অফিস থেকে এসে আমাকে খাওয়াই দিত এরকম ভাবে। এই যে 2021 সাল থেকে মানে আমার বোঝার মতো এতটুকু কমতি রাখতো না ওরা, এরকম ভাবে সাপোর্ট দিত যে আমি ছাড়া ওদের ওরকম কেউ নাই। আগের মেয়েটা খুব জঘন্য ছিল, ওই মেয়েটাকে ছেড়ে দেওয়া হইছে। ওই মেয়েটার সাথে কোনো সম্পর্কই নেই। এরকম ভাবে বোঝানো হইতো। যে জুয়েলারি গুলো বিক্রি করে নেওয়ার পরে উনি আমার সাথে টোটালি কথা বলা বন্ধ করে দেয়। কে? আমার শ্বশুর। আর ওর মা খালি রাগান্বিতভাবে গালাগালি করে। গালাগালি করে। তো বেবি হইব, বেবি হ হ বা আপনি গেলেন ওইখানে? না, যেতে তখন পারেন। আমার নিয়ে যায় নাই। যখন বেবি হবে এর ১ সপ্তাহ আগে আমাকে প্রচন্ড মানে মারধর, গালাগালি, খুব নোংরা ভাষায় গালাগাল করল। যে ভাষাগুলো আমি কখনোই শুনি নাই। শোনার পরে হচ্ছে আমি মানে খুব রাগ করে ১ সপ্তাহ আগে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। বেবি তো হওয়ার ১ সপ্তাহ আগে? হ্যাঁ, বেবি হওয়ার ১ সপ্তাহ আগে। আপনার আগের ঘরের বেবিটা কোথায়? আমার আগের হাসব্যান্ড নিয়ে গেছে। আমি যাই, যাওয়ার পরে আমার বাবাকে আমার মা কান্নাকাটি করে করে আমার বোনদের বলে, বলার পরে হচ্ছে আমার ওইখানে বাবু হয়। ওরা কিন্তু ৳১ খরচ দেয় না। তারপর বাবু হওয়ার পরে কিছুদিন পরে ও আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পরে এখানে রাখে। তখন আমি ওরে বলতে থাকি যে, "আগে যে ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন পেপারটা কোথায়? ওই পেপারটা আমাকে দেন। আর আমার বাবু হয়ে গেছে, এখন আমাকে কিসের জন্য কোনো ডকুমেন্টস করে দিতেছেন না? আমার বাচ্চার পরিচয় কি?" আমি তখন ওকে বলি যে, "আমার বাচ্চার পরিচয় কি?" তখন ও আমাকে কি করে যে, "বাড়িতে ঘরদুয়ার উঠানো হয় নাই, তোমার আর নেওয়া যাবে না। ওইখানে যেয়ে কি করবা?" আমি বলি যে, "বাবু হইছে, চলেন বাড়িতে যেয়ে ঘুরে আসি। আমি তো আপনারা ওইখানে চিনি না।" তো এর ভেতরে আমার ফ্যামিলি সবসময় আগে আমার বড় সন্তান আর হাসব্যান্ডের সাথে যোগাযোগ করত। ওরা যাতায়াত করত ওইখানে। সেটা তো আর আমি জানতাম না। তারপরে আমি আমার ফ্যামিলির সাথে তখন মোটামুটি ভালোভাবে একটা আছে। তখনও অবধি কিন্তু আমার গ্রামে কেউ জানে না যে আমি ওই আগের হাসব্যান্ডকে ছেড়ে দিয়ে নেক্সট আরেকটা বিয়ে করছি। এখানে আমার একটা বেবি হইতেছে। আমি আপনি ওর সঙ্গে সংসার করা অবস্থায় আপনার আগের হাসব্যান্ডের সাথে যোগাযোগ করতেন? না, আমি কখনো যোগাযোগ বাচ্চাটা করি। কিভাবে যোগাযোগ করতো? বাচ্চাটা তো ছোট। হ্যাঁ, আমার বাড়িতে যখন যাইতো আমি আমার মার সাথে কথা বলে তখন আমার সাথে কথা বলত। আবার ও এসে নিয়েও যে ২য় যে হাসব্যান্ড ও মাঝে, মাঝে নিয়েও গেছিল আমার সাথে। কোথায়? আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমার ওই বাসায়। তার মানে তো রেগুলার যোগাযোগ হতো না। না, না, কখনো হঠাৎ করে দেখা গেছে ৩ মাস ৪ মাস বা ৫-৬ মাস পরে একবার কথা হইতো বা দেখা হইতো এরকম। আচ্ছা, তারপর? পরবর্তীতে হচ্ছে ও আমাকে ঐরকমভাবে ব্ল্যাকমেইল করা শুরু করে যে টাকা লাগবে। টাকা না দিলে ওই যে আগের ভিডিওগুলো ছিল, এইগুলো ছিল, ওই ভিডিওগুলো ছেড়ে দিবে। বিবাহ করা অবস্থায় এগুলো হুমকি দিচ্ছে? হ্যাঁ, টাকা লাগবে? বাবু হওয়ার পরে হ্যাঁ। তো প্রচন্ড ধরে মারধর করত। কুকুরও এইভাবে মারে না, যেভাবে মারধর করত। হুম। মারার এক পর্যায়ে আমি রাগ করে বাবার বাড়িতে চলে যাইতাম। আসতে চাইতাম না। বা আবার কিছুদিন পর কান্নাকাটি করে মানে সুইসাইড করবে এটা সেটা করে আবার নিয়ে আসতো। আবার মারধর করত। এরকম করতে, করতে প্রায় অনেকদিন একটা লং টাইম চলে যায়। পরবর্তীতে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। যে আমি তোর সংসারই করব না। ডাইরেক্ট ভাবে বলি যে আমি তোর সংসারই করব না। তুই যদি এগুলো ছেড়ে দিস তো ছেড়ে দে। তুই কথা, কথা আমার এই ধরনের ব্ল্যাকমেইল করো যে আমার ভিডিওগুলো ছেড়ে দিবি। তো বিয়ের এখন পরেও কি এই ভিডিওগুলো হ্যাঁ, করতো? বিয়ের পরেও করতো? হ্যাঁ, বিয়ের পরে অনেকবার করছে। করার পরে হচ্ছে বিয়ের পরে অজুহাতটা ছিল আপনি ওকে এরকম। জিজ্ঞেস করতেন না যে, "আমি তো তোমার ওয়াইফ, তুমি ভিডিওগুলো করে কি করো?" না, হ্যাঁ, জিজ্ঞাসা করা হইছে। ওর কথা ছিল এরকম যে, "আমি তোমার ভিডিওগুলা না ১ম যে ভিডিওগুলা করছে ওগুলো ডিলিট করার কথা বলছিলাম যখন, তখন বলা হয়েছিল এগুলো না থাকলে আজকে তোমার আমি পাইতাম না।" আর নেক্সট টাইম যখন ভিডিওগুলা করা হইছে ওগুলার করার কারণ ছিল যে, আমি কখনো আর অন্য কারো কাছে যাইতে পারব না। আমি সারা জীবন ওর কাছে থাকব। ও আমাকে এতটাই ভালোবাসে। ও তো আমাকে কখনো ছাড়বেই না। এগুলো আমি বলে এজন্য বুঝাইতো আপনাকে? হ্যাঁ, আমি এজন্য কখনো ওর সাইডে না যাইতে পারি। এজন্য। হুম। তারপর এরকম করতে, করতে এক পর্যায়ে দেখা গেছে প্রচন্ড মারধর করছে। আমি রাগ হয়ে আমার বাবার বাড়িতে চলে গেছি। তখন ও বলল যে ওই ভিডিওগুলা আর ওর সাথে আমার কিভাবে থাকা হইছে বা সম্পর্ক হইছে ওগুলা বলে ওই আমার গ্রামে বলে দিব। ডাইরেক্ট আমার বাবাকে খুব খারাপ ভাষায় গালাগাল করে এই ধরনের হুমকি দেওয়া হইলো। পরবর্তীতে হচ্ছে আমার বাবা ওই পাশের মেম্বার হতে শুরু করে অনেক মানুষের কাছ থেকে লাভের উপরে এনে টাকা দিছে। হুম। প্রায় ৪,৮০,০০০ টাকার মতো দেয়। আপনার বাবা উনাকে ৪,৮০,০০০ টাকা দেয়? হ্যাঁ, ওই যে বলছে গ্রামে ছেড়ে দিবে। গ্রাম ভিডিওগুলা? ভিডিওগুলো ছেড়ে দিবে। আর উনার সাথে আমার আগের হাসব্যান্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। উনার সাথে এরকম খারাপ কাজ করে আমার ওইখানে আমি উনার সাথে চলে গেছি। এই কথাটা ওইখানে বলে দিবে। দেওয়ার পরে হচ্ছে প্রায় ৩ থেকে ৪ মাস প্রচন্ড ভালো ছিল। থাকার পরে আবার প্রচন্ড মারধর করা শুরু করে। এবার হচ্ছে আমার যে আগের হাসব্যান্ড আমাকে যে জমিগুলা কিনে দিছিল, ওই জমিটা বিক্রি করে টাকা চায়। আমি ওই যে সেই জমিটা। হ্যাঁ, তখন আমি ডাইরেক্টলি ভাবে বলি যে আমি ওই জমি দিব না। যদি আপনি আমার মাইরা ফেলান তারপর আমি জমি দিব। কতটুকু জমি এটা? প্রায় ৭ কাঠার মোট। ৭ কাঠা নারায়ণগঞ্জে? হ্যাঁ। জমিটার দাম কত এ এখন? এখন বর্তমানে প্রায় ৭০ প্লাস আছে। ৭০ এর বেশি। ৭০ লাখের হ্যাঁ, বেশি। এই জমিটা সে বিক্রি করে আপনার কাছ থেকে টাকা চায়। হ্যাঁ। মারধর করতে থাকি। আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পর সেম কাজটা করে। যে আমার বাবা যে ব্ল্যাকমেইল এর শিকার হয়ে যে ৪,০০,০০০ টাকা দেয়, ওই যে ভিডিওগুলা ছবিগুলো বলবে বা গ্রামে যেয়ে বলবে যে এই মেয়ে এরকম ভাবে বিয়ে হইছে, আমার সাথে এত বছর ধরে আছে। তখন ও কি করলো? আমার ২ হাসব্যান্ডের অপবাদ দিল।
যে আমি ২ হাসব্যান্ড নিয়ে থাকি। ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে ৪ বছর আমার যে আগের হাসব্যান্ড ওর কাছে আমি ২০ দিন থাকি, ওর কাছে ১০ দিন থাকি। ওর কাছে কোন ১০ দিন থাকি? যখন ওর সেলারি পাওয়ার সময় হয়। এগুলো বলে অপবাদ দেওয়া শুরু করলেন। হ্যাঁ, ও আগে আমাকে একটা কাগজ করে দেয় যখন আমার বাবা চালাক ৮০,০০০ টাকা তখন ও আমার ৳১,০০,০০০ ডকুমেন্টস দিয়ে একটা করে দেয়। তখন আমার ছিল এরকম, ও তো আমার কাছ থেকে অনেক জুয়েলারি, টাকা অনেক কিছুই নিছে। আমার তো আর টাকা পয়সার দিকে লোভ নাই। করে দেওয়ার পরে হচ্ছে আমি ওই কাবিননামার ঠিকানা দিয়ে আমি ওর গ্রামে যাই। যাওয়ার পরে হচ্ছে ওই চেয়ারম্যানের সাথে কথা বলি, মেম্বারের সাথে কথা বলি। তখন ওনারা আমাকে জানায় যে ওই সময় বলার কথা ছিল যে এই মেয়ে সংসার করবে না। আর এই মেয়ের সংসার করবে না, এই মেয়ে টাকা দিয়ে ছেড়ে দেওয়ার কথা। তারপরে এই মেয়ে ওই ডিভোর্স করে নাই। এই মেয়ে ডিভোর্স করে নাই, ওই ছেলেও এই মেয়েকে ডিভোর্স দেয় নাই। উনাদের বাড়িতে তখনও যাইনি। আমি তখনও থানায় বসে এই ধরনের কথাগুলো হইতেছে। আর উনাদের কথা হচ্ছে তুমি আমাদের সাথে চলো, এক্ষুনি দেখবো ওই মেয়ে ওই বাড়িতে আছে। আমি সত্যি, সত্যি ওই বাড়িতে ওইখানে যাই। যাওয়ার পরে দেখি ওই মেয়ে ওই বাড়িতে আছে। ৫ই আগস্টের পরে আমার বাবা যখন কান্নাকাটি করে বলে সবগুলো কথা, তখন আমার মা বলে শুধু এতটুকুই দেয় যে, "আমরা ওই মেয়ের সাথে তখন কথা বলছিলাম যে ওই মেয়ে কেন সংসার করবে না? আপনার মেয়েকে ঠিক যেভাবে বিয়ে করছে, এরকমভাবে আরো ২ টা মেয়েকে বিয়ে করছে টঙ্গীতে।" হোয়াট? উত্তরা টঙ্গীতে। কে বলে এটা? এটা ওই মেয়ে। ওই মেয়ে এরকমভাবে মানে ওনার আগের স্ত্রী বলে এটা? হ্যাঁ, ওই মেয়েকে ছাড়াইছে, তার ডকুমেন্টসও দিছে, তার প্রমাণও আছে। টঙ্গীতে এরকমভাবে বিয়ে করে গার্মেন্টসের মেয়ে, যে বিয়ে করার পরে ওর বেবি হইতো না। এরকমভাবে মেয়েটাকে অপবাদ দেওয়া হইতো যে বেবি হইতো না, বেবি হইতো না, মেয়েটার সমস্যা। এই ধরনের ভাবে মেয়েটাকে খুব অত্যাচার করা হইতো। আর বলতো যে বেবি হয় না। আর ও হচ্ছে এরকমভাবে বিয়ে করে ২ টা মেয়েকে, এরকমভাবে বিয়ে করে ২ টা মেয়েকে, ১ম মেয়েটাকে বিয়ে করার পরে আমাকে কান্নাকাটি করে, মানে ওকে কান্নাকাটি করে বলার পর ও ডিভোর্স করায়। পরে হচ্ছে ও কনসেপ্ট করে, করার পর ও বাড়িতে চলে যায়। তারপরেও হচ্ছে আমাদের নারায়ণগঞ্জে এসে আমার সাথে এরকম করে। তখন আমার যখন যে চাচা আমার যখন ওই মেয়ের চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে এরকমভাবে বলছিল যে, "চাচা দেখেন আমি যখন কনসেপ্ট করলাম তখন ও ওইখানে যেয়ে উনাকে বলতেছে আমার সতিনী হিসেবে রাখার জন্য। আমি তো সতিনের সংসার করব না। আমি এজন্য ওর সংসারই করব না।" তখন আমি ওনাদের প্রশ্ন করলাম যে, "আপনাদের এখানে তো আমিও কথা বলছিলাম। তখন আপনারা কেন আমাকে এই কথাটা বললেন না?" হুম। তখন ওনারা বলতেছে কি যে, "মা আমরা তো এত কিছু জানি না।" তখন ওর ফ্যামিলি বলছিল যে, তোমাকে চায়।" আর ওই মেয়ের কথা ছিল যে ওর সংসার করবে না। আমি ওই বাড়িতে যাওয়ার পর আমার বাড়িতে উঠতে দেয় নাই। বাড়িতে আমার ১ গ্লাস পানিও খেতে দেয় নাই। যে শ্বশুর আমার এসে রান্না-বান্না করে খাওয়াইছে, ওই শ্বশুর ডাইরেক্ট বলে আমাকে চিনে না, আমার বাচ্চা চিনে না। আমি ওইখান থেকে আমি ওর ডাইরেক্ট ফোন দেই যে, "তোমার বাবা তোমাকে চিনতেছে না। তো আমাকে বলো বাড়িতে নেওয়ার জন্য। আমি খুব জার্নি করে আসছি। আমার বাবা আসছে। আমাকে বাড়িতে নেবে। তো আমার বউ তোমাকে জবাই করে দেবে। তোমার মতো রাস্তার কি আমি আমার বউরে ছাড়বো? আমি বলি, তোমার কোন বউ? তুমি না তালাক দিছো? তখন আমাকে তোর মতো রাস্তার জন্য বা ব্যবসার জন্য আমি আমার বউকে তালাক দিব?" মানে তখন আমি শুধু চিৎকার করে কান্না করছিলাম। আমার বাবা আর আমি। ওইখান থেকে ওনারা কম বেশ চেয়ারম্যান যে ছিল উনি আর কিছু লোক আমাকে বুঝায়া, আমার বাবাকে বুঝায়া বলে যে, "যাইয়া আপনি ডিভোর্স করায় দেন।" এই ছেলের ব্যাকগ্রাউন্ড বা এই ছেলের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। এই ছেলের ভাই যে একটা বড় ভাই সেম কাহিনী। এরকম অনেক জায়গায় করছে। আমি ওইখান থেকে আমি ডাইরেক্ট আমার বাবার সাথে মুন্সিগঞ্জ চলে আসি। আমার বাবা যখন নিয়ে আসলো আমি বললাম যে, "ডিভোর্স দিয়ে দিও, আমি তোমার সাথে যাব না।" হুম, তখন ও গ্রামে এসে বলল, "আমি ২ স্বামীর সংসার করি।" হুম। ওর সাথে আমার এই খারাপ ভিডিওগুলো সবাইকে দেওয়া শুরু করল। এক পর্যায়ে আমার গ্রামে যে চাচাতো ভাই একজন আছে, এখন বর্তমানে মেম্বার, আর একজন আছে চাচা চেয়ারম্যান। উনারা আর কিছু মানুষ সবাই মিলে আমাকে বলল, আমার বাবা আসলে সবাই মিলে বুঝাইলো যে, "যা হওয়ার তো হইছে। আমরা আগের হাসব্যান্ডকে যেভাবে এবারে বুঝায় আনবো, তুই ডাইরেক্ট বলবি যে এই ছেলেরে চিনোস না।" আ এটা হইলো? আপনার বাচ্চা আছে না ওই ছেলের? আহ না, বাচ্চা আছে, আবার ওই সময় আমাকে কিন্তু কাবিনও করে দিছে। চাইলে এটা হয় নাকি? তারপরে আমাকে এই কথা বলতে বলল, যেহেতু ওর বউ আছে। আমার বাবা যখন দেখে আসলো, তখন আমার বাবার কথা হইতেছে আমার মেয়ে কি যেভাবে ভালো থাকবে ওইটা। সালিশ হয়েছে আপনার? হ্যাঁ, সালিশে আপনার আগের হাসব্যান্ড ছিল? হ্যাঁ। কেন ওই আসছিল আপনার আগের হাসব্যান্ড? ওই হাসব্যান্ড আমার ফ্যামিলির ফোন দিয়ে প্রচন্ড কান্নাকাটি করার পরে গেছিল ওইখানে। বিষয়টা যদি ও এরকমভাবে হেনস্থা করতেছে যে আমি ২ হাসব্যান্ড নিয়ে থাকি বা এরকমভাবে প্রতারণা করছে, এটা তো উনারা ১ম থেকে জানতে পারে নাই। জানতে পারলে উনারা একটা ব্যবস্থা নিত। তো ওইখানের ভিতরে আমার কথা ছিল যে আমার একটা বাচ্চা আছে। আমার একটা বাচ্চা আছে বা আগের হাসব্যান্ডের সাথে আমি অনেক খারাপ করছি। আমি আর ওইখানে যাইতে চাই না। আপনি বলছেন এটা? হ্যাঁ, আমি উনারা আমার বলতে বলছিল যে আমি চিনি না। কিন্তু আমি ওইখানে সবার সামনে বলছিলাম ও আমার হাসব্যান্ড। কেন বলছিলেন? বলছিলাম যে ওরে সবাই মারবে। তো মারুক। মারবে বা মেরে ফেলবে এরকমভাবে। খুব খারাপ লাগছিল। পরে বলছিলাম যে আমি ভাবছিলাম যে ও আমাকে ওইখান থেকে নিয়ে যাবে। আমার ফ্যামিলির কাছ থেকে নিয়ে যাবে। কিন্তু ও প্রতারণা করে ওই ফ্যামিলির সবার সামনে আমাকে ২ হাসব্যান্ডের অপবাদ দিয়ে আমার ফ্যামিলির কাছে ফালায় রেখে চলে আসে। পরে যখন আমি আমার ওই গ্রামের মানুষের অপবাদ দিয়ে যে কথা বলি বা আমি আমার ফ্যামিলির অপবাদ দিয়ে যে কথা বলি যে আমি আমার আগের হাসব্যান্ডকে বলি আমি উনাকে চিনি না। আমি ওরে চিনি, ও আমার হাসব্যান্ড।
যখন এই কথা বলি তখন ও কোনো কথা বলে না, ওইখানে চুপ করে দাঁড়াইছিল, কে আপনার আগের হাজবেন্ড? ওইখানে চুপ করে দাঁড়াইছিল। ভদ্রলোক যাবে কেন ওই সালিশে? আমি তো এটাই বুঝি না। ভদ্রলোক তো যাওয়া উচিত না ওনার। ওই সবাই নানান ধরনের কথা বলে নিছে, হয়তো বা কিছু একটা না, কেন করছে, যাবে? হয়ে ওনার তো গেছে। মান সম্মান নিয়ে দূরে থাকা উচিত ছিল। যাই হোক, ওইখানে উনি অপমান হওয়ার পরে ওইখান থেকে উনি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ওইখানে ফালায় রেখে চলে আসে। আসার পরে সবাই কি করে যে বিকেলের ভিতরে বলে যে আমাকে মানে একঘরে করে দিবে। আপনাকে, আমাদের আপনাদের পুরো ফ্যামিলিকে একঘরে করে দিলেন। ফ্যামিলিকে একঘরে করে দিবে। তো করে দেওয়ার পরে পাশের বাড়ির যে চাচা ওনারা বলল যে এরকম এরকম, যে আমার বড় বোনের, যেহেতু বড় বোনরা বা ওই যে পাশে যে বোনরা গুলা থাকে মান সম্মানের একেবারে বারোটা ওদের যেটাকে বলে। ওদের হচ্ছে মেয়েগুলার বিয়ে লাইক হয়ে গেছে, তো ওরা কিভাবে বাঁচবে। তো ওই পর্যায়ে যে তোমরা এখান থেকে সরে যাও বা ওর কোনো সাপোর্ট নিও না, কথা বলা হইলো যে ওর কোনো সাপোর্ট নিও না, তোমরা সরে যাও। তো ওরা সবাই সরে গেল, যার পরে আমাকে আমার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হইলো, বাড়িতে রাখা হইলো না। মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে ও কিন্তু বিন্দাস বলতেছে যে আমি 2 হাজবেন্ড নিয়ে থাকি, ও তখন পর্যন্ত বলতেছে। কারণ হচ্ছে ও ওর ওয়াইফকে ছাড়বে না, ওই ওয়াইফকে ছাড়বে না, আমাকে ছাড়তে রাজি আছে। কে এটা? এটা হচ্ছে দ্বিতীয় হাজবেন্ড। হুম। তো ওইখানে আমার বাবা হঠাৎ করে, মানে যেদিনকে এই ধরনের কাহিনীগুলো হইলো, বিচার সালিশ বসলো, তার 3 দিনের মাথায় মারা যায়। 3 দিনের মাথায় স্ট্রোক করে মারা যায়। মানে যখন মারা যাওয়ার আগে নাকি আমার বাবা খুব বুকের ভিতরে চাপড়াইতেছিল আর আমার জন্য খুব কান্না করতেছিল, আমার সাথে একটু কথা বলবে এরকম ভাবে, কিন্তু আমার সাথে কথা বলতে পারে নাই। তারপরে আমি বাধ্য হয়ে শুধুমাত্র যৌতুক নিধনের মামলা করি। কেন? যৌতুক নিধনের মামলাটা হচ্ছে এরকম যে ওর কাছে যে আমার ভিডিওগুলো আছে ওগুলো সব ডিলিট করে দেবো, একটা সংশোধনে আসবে, বা আমার নামে যে এই যে 2 হাজবেন্ডের বদনাম করতেছে। একটা পুরুষ 2টা 3টে বিয়ে করতে পারে বা 3টে মেয়েকে রাখতে পারে, একটা মেয়ে কখনো 2টা হাজবেন্ড দিয়ে থাকা সম্ভব না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ও আমাকে অপবাদটা দিচ্ছে এরকম ভাবে যে আমি 4 বছর যাবত ওর সাথে সংসার করা অবস্থায় আমি 20 দিন যে একটা পুরুষের সাথে থাকি আর ওর কাছে এসে 10 দিন থাকি, তারপরে প্রতি মাসে ওর কাছে এসে শুধু স্যালারির টাকাটা নিতে আসি। তা আমার প্রশ্ন, ওর কাছে এতটুকু থাকবে, ও কি পুরুষ না? একটা পুরুষ তো একটা পুরুষের সাথে ওর ওয়াইফ কথা বলবে এটাই সহ্য করবে না, ফোনে কথা বলবে এটাই সহ্য করবে না। তো ও কিভাবে যে প্রতি মাসে আমাকে টাকা দিয়ে ওইখানে দিয়ে পাঠাইতেছে, বা ও কোনো পদক্ষেপ নেয় না এই 4 বছর। ও যে আমার এত নোংরা ধরনের কথাগুলো বলতেছে যে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, আর না হলে আমার ওই নোংরা ভিডিও হইতে শুরু করে সবকিছু দিয়ে আমার আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আমাকে আমার মতো বাঁচতে দেন। কেউ আমাকে ঠাঁই দিতেছিল না, আমার ফ্যামিলি বলেন বা আত্মীয় স্বজন বলেন, কোথাও ঠাঁই দিতেছিল না। আমি মামার বাড়িতে থাকবো বা খালাদের বাড়িতে থাকবো, থাকার মতো কোনো জায়গা ছিল না। বাচ্চাটাকে নিয়ে খাবো, ও এই 4 বছরে কখনো আমার একটা 3 পিস কিনে দেয় নাই। আমি যে 3 পিস গুলো নিয়ে গেছিলাম ওরা আপনার সেকেন্ড হাজবেন্ডের বেবির বয়স কত? এখন 3 বছর। ছেলে না মেয়ে? ছেলে। আমাকে কখনো তো করে দেয়নি আমার আপনাদের ডিভোর্স হয়নি? না, ডিভোর্স হয়নি। আপনার বাচ্চাটা আপনার সঙ্গে থাকে? হ্যাঁ। আপনার হাজবেন্ড কোথায়? পলাতক আছে ওই আগের ওয়াইফের সাথে, যে মেয়েটাকে ওই এমনকি মামলা থাকার কারণে সে পলাতক? হ্যাঁ। আপনার মামলার কারণে সে পলাতক? হ্যাঁ। কয়টা মামলা করছেন? 2টা। আরো গোটা বেশি করেন। ও সারা জীবন পলায় থাকুক যদি আপনার কথা সত্য হয়ে থাকে। না, আমি বলবো যে আমি আপনাদের কাছে আসার মেইন কারণ হচ্ছে কারণ আপনাদের অনেক মানুষ দেখে আর আপনারা যাচাই করেন যে আমি যদি অন্যায় করে থাকি আমাকে শাস্তি দেন। আপনারা আমাকে এমন ভাবে শাস্তি দেন, তা আমি অনেক শাস্তি পাইছি, আমি আরো শাস্তি পাইতে চাই, কারণ আমি যে ভুল করছি আমার আগের হাজবেন্ডের সাথে। আপনি শাস্তি পেয়ে গেছেন বলি না, সারাটা জীবন ধরেই শাস্তি। এই গল্পটাও আপনার জন্য একটা শাস্তি। কারণ আপনারা যে সবকিছু যাচাই করেন, আমি চাই আপনারা সবকিছু যাচাই আর যাচাই করে কি হবে? দেখেন, সে অপরাধী কি অপরাধী না সেটা তো আইন যাচাই করবে বা কিছু হ্যাঁ। করবে, কিন্তু আপনার এই গল্পটাতে কি আপনার কি মনে হয় আপনাকে মানুষ ভালো বলবে? না, এটা কখনো ভালো বলার মতো না, কিন্তু আমার কাছে আমার এখানে আসার মেইন কারণ হচ্ছে আমি যে অন্যায়টা করছি বা যে ফাঁদে পড়ে করছি এরকম যেন আর কোনো মা বা কোনো বোন যেন না করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা ইমোশনাল ফুল যাতে না হই। ইমোশনাল ফুল মানে তো বোঝেন, ইমোশন, যে ইমোশন যুক্তিতে চলে না সেই ইমোশনের একটা লেভেল পর্যন্ত এক্সারসাইজ করা যায়, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত সেটা হার্মফুল না হয়। কিন্তু যখন ক্ষতিকর হচ্ছে, সেই ক্ষতিটা আপনি পোষাবেন কি দিয়ে? সেই ক্ষতির জন্য আপনি বাস্তবের অনেক সুন্দর একটা জিনিস নষ্ট করে ফেলবেন, তো চরম বোকামো। এবং এই বোকামো, যে বোকামো নিজের বাবাকে হারাই ফেলতে হয়, স্ট্রোক করে মারা যায়, এই বোকামো সেই বোকামো নিজের সবচেয়ে প্রিয় যে স্বামীটা তাকে হারাই ফেলতে হয়, এই বোকামো সেই বোকামো তার সন্তানকে হারাই ফেলতে হয়। এবং তারপরেও ভদ্রমহিলা যেহেতু বলে গেছেন, এখানে গল্প কতটুকু সত্য কতটুকু মিথ্যা আল্লাহ ভালো জানেন,
কিন্তু ওনার তো আগাগোড়াই ভুল আমি বলবো। এবং তারপরেও যখন একটা সালিশ বসছে, সালিশ কেন বসলো আমি ঠিক সেটাও জানি না। যেহেতু অনেক কিছু অযৌক্তিক মনে হয়েছে আমার কাছে। সালিশ বসাটাও একটা অযৌক্তিক। ফার্স্ট হাসব্যান্ড ওখানে যাওয়াটাও একটা অযৌক্তিক। যুক্তিকর কোনো ফ্রেম থাকলে আই ডোন্ট নো, হয়তোবা আছে, সেগুলো তো ওনার গল্পে আসে নাই। মূল কথাটা হচ্ছে এটাই যে পুরোটাই ভুলে ভরা একটা গল্প, এবং সেই ভুলের সাফারিংটা কে করতেছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি সাফারিংটা উনিই করছে এবং ওনার পরিবারটা করেছে। দেখেন, এখনো করতেছে। এই যে ভিডিওগুলো ছড়াচ্ছে, জি, আপনার হাসব্যান্ড এই ভিডিওগুলো ছড়াচ্ছে, এটার জন্য কোনো মামলা করেছেন আপনি? পর্নোগ্রাফি জি, আইনে মামলা করেছেন? জি। ওনাকে অ্যারেস্ট করা হয়নি দুটো মামলার একটাতেও? হ্যাঁ, যৌতুক নিধন আইনের মামলায় অ্যারেস্ট করা হয়েছিল। হ্যাঁ, করার পরে উনার ফ্যামিলি আর উনি মানে প্রচন্ড কান্নাকাটি করে বলছিল যে আমরা যে ভুলগুলো করছি বা ওই বউকে যে আমরা রাখছি, এটা আমরা তোমার সাথে প্রতারণা করছি, এটা আমরা স্বীকার করব। অ্যারেস্ট করার পরে কি আপনি পুলিশের কাছ থেকে কি ছাড়া নিয়ে আসছেন? আমি যে ছাড়ে নিয়ে আসি না, ওর উকিল ধরে ওই মাধ্যমে সেখানে আপনার সম্মতি দিয়েছেন? হ্যাঁ, মানে বলা হয়েছিল যে সমাধানে আপনার আসবে। ভুল কিন্তু নাই এখন। আপনার সবগুলো ক্রাইম হয়ে গেছে, বুঝছেন? একবার ভুল, ভুল। একটা গুণী মানুষ আমাকে বলেছিল জীবনে। কথাটা আমি খুব সুন্দর করে মনে রেখেছি। একবার ভুল, ভুল। ২ বার ভুল, ভুল। ৩ বার ভুল, ৩ বার ভুল কিন্তু ভুল না, এটা ক্রাইম। আপনি কিন্তু ক্রাইম পর্যায়ে চলে গেছেন, বুঝছেন? জি। আপনি মামলা পর্যন্ত করলেন, ভালো কথা। আপনি মামলাতে কি তাকে ছাড়াইও নিয়ে আসতেছেন। ও আপোষে আসা মানে হচ্ছে কি আমাকে ডিভোর্স দিয়ে যেকোনো একটা সমাধান চলে আসবে বা ভিডিওগুলো ডিলিট করে আপনি দিবে। দিতেন ডিভোর্স, ওর ডিভোর্স দিতে হবে কেন? না, আমি তখন তো অতটা বুঝি নাই। যেহেতু কি বোঝেন নাই আপনি এত কিছু করার পর? পর্নোগ্রাফি, আপনি ডিভোর্স, আপনি তাকে মামলা করে আপনি ডিভোর্স দিয়ে দিতেই পারেন। তার মামলা মামলার মতো চলবে। সো সিম্পল। এত ক্রাইম করার পর আমার একটা মানুষ তো কাছে এমন ভাবে আইনগতভাবে কোনো সাপোর্ট ছিল না, এজন্য কিসের সাপোর্ট? আপনি মামলা কি আপনার ফ্যামিলি সাপোর্ট নিয়ে করছেন? না। তাহলে ডিভোর্স দিতে আপনার সাপোর্ট লাগবে কেন? শুধু যদি আপনার কথাই সত্য হয়ে থাকে। জি, যদি আপনার কথাই সত্য হয়ে থাকে তাহলে আপনি তাকে ডিভোর্স দেননি কেন এতদিনও? এখনো ডিভোর্স করি নাই। কেন করেন নাই? বাচ্চাটার জন্য। কিসের বাচ্চার জন্য? এই যে আমার যে বাচ্চাটাকে বলে সবার কাছে পরিচয় দিতেছে। কে বলল? তাতে কি হয়েছে? উফ! এর লিমিটলেস হয়ে যাচ্ছে আমার জন্য এগুলা। মানে আমি নিতে পারতেছি না। দেখেন, আপনার ভুলের লেভেল ইনফিনিটি, না, আমি আমি অসীম। আমি যতটুকু বুঝতে পারছিলাম যে হয়তোবা মামলা করছে, এবার ডিভোর্স দিলে হয়তোবা মামলাগুলো অন্যরকম ভাবে চলে যাবে। কে বলেছে আপনাকে এটা? তো ঠিক আছে, আপনি রাখেন। সেটা না, আপনার লয়ার। আমি আমি যদি আমার লয়ার সাথে এরকম ভাবে বলা হয়েছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ফাইন, তিনি ঠিক আছে। সেরকম আপনি, হ্যাঁ, ভাবে ঠিক আছে। ডিভোর্সের আগে মামলা একরকম হয়, ডিভোর্সের পরে একরকম হয়। এটা ঠিকই বলেছে লয়ার। কিন্তু কথা হচ্ছে যে এই মানুষটা তো আপনাকে শুরু থেকে ব্ল্যাকমেইল করতেছে। তো আপনি যদি তার কাছে নিজেকে সঁপে দিয়ে বলেন যে, "ওকে বাবা করো। তোমার হাতে জীবন মরণ যা খুশি তাই করো।" একটা গানের লাইন, খুব বিখ্যাত গানের লাইন। আমি রাইট নাও মনে করতে পারছি না। এটা যে কত বড় ভয়ংকর রকমের মানে বাজে একটা লাইন, যে আরে বাবা, আমার জীবন মরণ কেন তোমার হাতে থাকবে? তুমি যা ইচ্ছে তাই করবা। গানে এসব সম্ভব। কিন্তু এগুলো প্র্যাকটিক্যালি যখন জীবনে আসে তখন জীবনটা যে কত ভয়াবহ হয় এইটাতে দেখলেন। দেখেন, মানুষ ইমোশনালি উইক হয়। আর ইমোশনালি উইক হওয়ার পরে যারা ওই নিজের আ সুন্দর বিছানায় নিজে আগুন দিয়া ওই বিছানার উপরে ঝাঁপায় পড়ে, তাদের জন্য আসলে কোনো সিম্প্যাথি কাজ করবে না, এটাই স্বাভাবিক। তবে উনাকে জাজমেন্ট করাটা আমাদের আজকের আ গল্প নয়, আজকের উদ্দেশ্য নয়। আমরা আসলে মূল যে জায়গাটাকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে এরকম ভুল আমাদের সমাজে অসংখ্য অহরহ হচ্ছে, এবং এই ধরনের সম্পর্কের পরিণতি ভয়াবহ, খুবই ভয়াবহ। নলিনা, পরবর্তীতে যখন ওইখান থেকে আসার পরে উনি সাথে সাথে পলাতক হয়ে যায়। না ঠিক আছে, আপনি মামলা করেছেন এবং আমি আপনাকে একটা জিনিস বলতে পারি। আপনি বাংলাদেশ আইনের প্রতি আপনার মামলাটা এখন সিআইডিতে আছে আমি যতদূর ভুল না করে থাকি। উনার যে ডকুমেন্টস গুলার কথা উনি এখানে বলেছে, আমরা সাধারণত কোনো গল্পের ফ্যাক্ট চেক না করে আমরা সেগুলো প্রচার করি না। উনার থানার সমস্ত কাগজপত্র এগুলো আমরা চেক করেছি। হ্যাঁ, ডেফিনিটলি হয়তো ছেলেটা যিনি পলাতক আছেন তারও বক্তব্য হয়তোবা আছে। তিনি চাইলে বক্তব্য দিতে পারেন। তিনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তিনি ফেস হতে পারেন। হ্যাঁ, আমি আপনাকে নাম্বারও দিছি যে হ্যাঁ, আমরা এটা ভেরিফাই বলা যায়। করেছি। উনি যদি আসতে চান, উনি যদি উনার বক্তব্য দিতে চান, উনি বক্তব্য দেওয়ার সেই পূর্ণ সমর্থন আমার জায়গা থেকে আছে, রাইট আছে। কিন্তু যেহেতু উনি ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্ট আছে উনার নামে, জি। সেহেতু উনি পলাতক। এই পলাতক অবস্থায় যদি উনি এখানে আসেন, উনাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, সেই রিস্ক নিয়ে উনাকে আসতে হবে। তো থাকতে পারে উনি যেকোনো সময় হয়তোবা আসতে পারেন উনার বক্তব্য দেওয়ার জন্যে। তবে এটা ঠিক, আমি বলব আপনাকে যে আপনার এটা একপাক্ষিক বক্তব্য। এই বক্তব্যের কতটুকু সত্য, কতটুকু মিথ্যা আপনারা জাজ করে নিয়েন। আমরা আমাদের জায়গা থেকে কখনোই এটা বলি না যে এটা পুরোপুরি সত্য বক্তব্য। আমাদের জায়গা থেকে বক্তব্য প্রচার করার জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস এর প্রয়োজন ছিল সেগুলো আমরা জাস্টিফাই করেছি। বাট সত্য কিনা সেটা আমরা বলতে পারবো না, ডেফিনিটলি না। কারণ সেইজন্য আমরা এই বক্তব্যের কোনো কিছুকে কখনো কোর্ট এভিডেন্স হিসেবে যাতে ব্যবহার না করা হয় সেটাও আমরা আমাদের ডিসক্লেমারে বলে দেই স্পষ্ট করে। তবে এটা ঠিক, এই গল্পের আগাগোড়ায় উনার নিজের ভুলটাকেই আমরা এখানে ফোকাস করতে চাই। তো জি। কেউ যদি স্বেচ্ছায় এসে নিজের ভুলটাকে এখানে বলেন, ওই ভদ্রলোক ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছে, কি করেছে না করেছে সেটা আমরা জাস্টিফিকেশনে যাবোই না। বরং উনার ভুলের কারণেই উনার জীবনটা আজকে এরকম হয়েছে। এটাই আমরা বলব। মলিনা, আমি আপনাকে ধন্যবাদ দেই যে আপনি সৎ সাহস নিয়ে গল্পটা বললেন। এতে করে আপনার ভালো কিছু হবে না। আমাদের সমাজ আপনাকে কখনোই ভালো চোখে দেখবে না। এটাই বাস্তবতা। এটাই হচ্ছে বড় কথা। তবে
জীবনে আগায় যেতে হবে। আপনার এই কষ্টের গল্প, আপনার এই ভুলের গল্প হয়তো লক্ষ লক্ষ মানুষ শুনলো। হয়তো আপনার কিছু মানুষ সংশোধন হবে, কিছু মানুষ হবে না। আপনি আপনি আমাকে বলতেছিলেন যে এইসব আপনার যে প্রাইভেট ভিডিওগুলো সেগুলো আপনার গ্রামাঞ্চলের মানুষের মোবাইলে ঘুরতেছে এগুলা। জি, দেখেন, এই অপরাধ যে করে সে তো পর্নোগ্রাফি আইনে, বাংলাদেশের আইন অনুযায়ী সে অপরাধ করেছে। যারা এগুলো স্প্রেড আউট করতেছেন, যাতে মোবাইলে এগুলো ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু সিআইডির তথ্য বা সিআইডি চাইলে মামলার ইনভেস্টিগেশনের জায়গা থেকে তারাও কিন্তু অপরাধী। সুতরাং এই কাজগুলো থেকে খুব সাবধান। আর একটা জিনিস মাথায় রাখেন, আপনারা যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে হাসাহাসি করেন গ্রাম অঞ্চলে বা এই যে একজন আরেকজনের মোবাইলে দিচ্ছেন, এটা আইডেন্টিফাই করা খুবই সহজ। কারণ আপনার মোবাইলের একটা নির্দিষ্ট নাম্বার আছে, হ্যাঁ? এবং সম্ভবত ইএমআই নাম্বার বলে। সো আপনারা জানেন না টেকনোলজি কি করতে পারে, কোথায় আপনাকে নিয়ে যেতে পারে। সুতরাং এগুলা আমি বলি যে আপনি হয়তো নিরপরাধ, কিন্তু একটা মামলা যখন হয়ে যায়, এই মামলায় নিরপরাধ প্রমাণ করতে গিয়ে যে হ্যাসলটা ফেস করতে হয়, সেটা শাস্তির চেয়েও কখনো ভয়াবহ। সুতরাং ভুলে এই কাজগুলা করেন না। হ্যাঁ? মানুষের এই অপরাধগুলা এগুলা আর বেশি করে স্প্রেড আউট করেন না। মলিনা, আমি শেষ করতে চাই। কিছু বলবেন আর? জি, আমি চাই আমার ভুলের জন্য আমি প্রচন্ড পরিমাণে শাস্তি পাইছি, ভবিষ্যতে পাবো। আমি এখান থেকে উঠে দাঁড়াইতে চাই। আমার বাচ্চাটাকে মানুষ করতে চাই। ফ্যামিলিটাকে আমি বাঁচাইতে চাই। আমার ফ্যামিলিটা যেন এর ভিতরে হেনস্থা না হয়। আমার আপনার ভুলের জন্য যেন আমার কোনো বোন বা বোনের সংসার যেন না ভাঙে। মানুষগুলো মানে সবার কাছে বলবো যে হ্যাঁ, এগুলো এভাবে বলে কি আপনার সংসার বাঁচবে? এভাবে সামাজিক যোগাযোগ সবাই খুব মাধ্যমে খুব মানে এই যে এইখানে আপনার কাছে আসার পরে আমি যখন আবার রিপ্লাই চলে গেছি, কিছুদিন আগে আমার বোনের শ্বশুরবাড়ির ওইখানে ভিডিওগুলা ছাড়া হইতেছিল। ওদের খুব হেনস্থা করা হইতেছে। পরিবারের একজন সদস্য যখন ভুল করে বাকি সবাই সাফার হয়। এখানে আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, বাকি পারিবারিক সদস্য যারা আছেন, পরিবার জিনিসটা কি? পরিবার জিনিসটা হচ্ছে একজন ভুল করবে, পরিবারের একটা সদস্য ভুল করবে, অপরাধ করবে, কোনো ধরনের কোনো বিপদে পড়বে, বাকি সদস্য যারা আছেন তারা তাকে কারেকশন করবেন, তারা তাকে সঠিক পথে নিয়ে আসবেন, তারা তাকে বিপদের সময় সাপোর্ট দিবেন। এটার নাম হচ্ছে পরিবার। কিন্তু নিজের গাত্র বাঁচানোর জন্যে ছিছি করা, দূরে ঠেলে দেওয়া, তাহলে তারা তো সেটা পরিবার না। আপনি হ্যাঁ। বিপদে আছেন, আপনাকে সাপোর্ট করা উচিত বাকি মেম্বারদের। না, আমার কেউ সাপোর্ট করে না বা কেউ আমার সাথে ঘৃণায় কথা বলতে চায় না। আর বাবা মারা যাওয়ার পর থেকে তো একবারেই কেউ কথা বলে না। শোনেন, কিন্তু নেক্সট টাইম আমি একটা কথা মিস করে গেছি। এখানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার যে আগের হাসব্যান্ড ছিল, উনার কাছে আমি একদিন ফোন দিয়ে ক্ষুধায় থাকতে না পেরে টাকা চাইছিলাম। উনি আমাকে ৳২০০ চাইছিলাম। উনি আমাকে ৳৮,০০০ দিয়ে পাঠাইছিল। আবার ওই যখন উনাদের পরিবারে ফোন দিয়ে নানান ধরনের কথা বলত যে আমি একটা মাদ্রাসায় জব করি। আপনি সেকেন্ড হাসব্যান্ডকে ডিভোর্স দিয়ে আপনি প্রথম হাসব্যান্ডকে বিয়ে করলে কি সমস্যা কোথায়? আমি জাস্ট আমার কিউরিওসিটি থেকে বলতেছি। উনি আপনাকে বিয়ে করবে? জানি না। কখনো কথা বলছেন তার সঙ্গে? হ্যাঁ, কথা হইছে। কিন্তু বন্ধু মানে একটা হিসেবে যে আমি বিপদে আছি যতটুকু সাহায্য করার মতো। ওকে, সে সাহায্যটুকু ওইরকম করেছে। ভাবে। কিন্তু আপনার বর্তমান অবস্থা তো সে জানে। সে কখনো হ্যাঁ, আপনাকে অফার করেনি যে চলো উনি কি বিয়ে-শাদী করেছেন প্রথম হাসব্যান্ড? বিয়ে-শাদী করেন নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি নিজে চান আপনার প্রথম হাসব্যান্ডের কাছে ফিরতে? হ্যাঁ। যদি ওরকম ভাবে পাই আমি অবশ্যই যাব। তো উনি কি আপনাকে বিয়ে করবেন? জানি না। আপনি কখনো তাকে বলেছেন যে আমি তোমার কাছে ফিরতে চাই? খুব কান্না করে যখন মাঝে ২ বার কথা হইছে, ২ বার দেখা হইছে। কি হয়েছে আপনার হাসব্যান্ড কান্নাকাটি করে, আপনার এক্স মানে হাসব্যান্ড? হ্যাঁ, ওই ফোন দিয়ে আমি বলছিলাম। বলার পরে প্রচন্ড কান্না করছিল। পরে মানে আমি যে ছিঁড়া জামাকাপড় পরে ওইখানে গেছি, যাইয়া উনার ফ্যামিলি আমাকে যেয়ে দেখে যে আমি খুব খারাপ অবস্থায় আছি। পরবর্তীতে ওই বাচ্চাটা নিয়ে এই অবস্থায় থাকবে কিভাবে? এজন্য আমাকে কিছু ফার্নিচার আর কিছু জামাকাপড় দিয়ে আসা হয়। ও দূর থেকে দাঁড়িয়ে আমার প্রচন্ড কান্না করতেছিল। এই গল্পের কতটুকু সত্য, কতটুকু মিথ্যা এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু এই গল্প আজকে অনেককেই সচেতন করবে। সংসার জিনিসটাকে বোঝার চেষ্টা করেন। সংসারের ভ্যালুটাকে দেওয়ার চেষ্টা করেন। যদি সংসার করতে নাই মন চায়, খুবই রেসপেক্টফুলি সংসার থেকে বের হয়ে আসেন। এসে তারপরে দ্বিতীয় কোনো কিছুর জন্য ট্রাই করেন। সংসারে থাকা অবস্থায় সংসার নিয়ে ফাজলামো করা মানে আপনাকে হ্যাপি করবে না। কখনোই করবে না, এবং এটা রিভেঞ্জ, মারাত্মক রকমের রিভেঞ্জ। ওকে, আমি শেষ করি। ঠিক আছে? আপনার জন্যে আমার পরামর্শ কিছুই নাই। আপনি তো নিজের জায়গা থেকে বুঝতেই পেরেছেন। তবে আপনার যেহেতু সন্তান আছে আপনার কাছে, সন্তানটাকে পেলে-পুষে বড় করাটা এটা আপনার দায়িত্ব। জি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি আল্লাহর সাথে কানেকশনটা শক্তিশালী করেন। হ্যাঁ, ঠিক আছে? পৃথিবী আপনাকে ক্ষমা করবে না। এই গল্পটা হয়তো আপনার জন্য আরো বেশি খারাপ হলো আজকের পর থেকে। কিন্তু আপনি আল্লাহর সাথে সম্পর্কটা শক্তিশালী করেন। আল্লাহর কাছে বারবার বলেন। ঠিক আছে? এবং নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য ভালো কিছু করবেন। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই গল্পের আমরা যতটুকু যেভাবে প্রচার করতে পেরেছি ওনার সামাজিকতা রক্ষা করে, আমাদের মূল উদ্দেশ্য ছিল একজনের ভুল থেকে আমরা যেন সচেতন হতে পারি। এরকম অনাচার, এরকম ঘটনা সমাজে অহরহ ঘটছে। কিন্তু আমরা বারবারই যে জিনিসটাকে ফোকাস করেছি সেটা হচ্ছে
এই ভদ্রমহিলার সংসারে তো কোনো সমস্যা ছিল না, তারপরেও উনি ফল ইন করেছেন শুধুমাত্র একটু গ্যাপের কারণে, হাজব্যান্ড ওয়াইফের একটু গ্যাপের কারণে। যে সময়টাতে হাজব্যান্ড কাজে থাকতো ওই সময়টাতে অন্য কেউ একজন তাকে পোক করতো, এইটুকুর কারণে ভদ্রমহিলা ফল ইন করেন এবং সে ফল ইনের পরিণতি ভালো না। কিন্তু কথা হচ্ছে, যারা এইরকম ফল ইন হন তাদের জন্য আজকের এই এপিসোডটা 10 বার দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত 10 বার। ঠিক আছে? এই ফল ইন, আমি আপনাকে বলতেছি, এই ফল ইন আপনাকে জীবনেও সুখী করবে না। আপনার কাছে মনে হতে পারে যে আপনি সাময়িক আরামে আছেন। আরাম দিয়ে আপনি হারামের কোন জায়গায় কোন স্তরে পৌঁছাবেন সেটার জন্য জাস্ট ওয়েট করেন। শেষ করছি আজকের এপিসোড। আসসালামু আলাইকুম।